সোফায় দুপা উঠিয়ে মুভি দেখছি, হাতে চিপসের প্যাকেট। ঘড়ির কাঁটা 10-এর দিকে। আস্তে আস্তে রাত গভীরতর হচ্ছে। শীতের রাত 10টা বাজতে অনেক রাত। কিছুক্ষণ পূর্বে রাতের খাবার শেষ করেছি। কিছুই ভালো লাগছে না, সব কিছু কেমন যেন খালি খালি লাগে। ভার্সিটি থেকে অগ্নির সাথে ঝগড়া করে এসেছি। যদিও এটাকে ঝগড়া বলে না, আমি একেই চিৎকে চেঁচামেচি করে এসেছি। অগ্নি বাধ্য ছেলের মতো চুপ করেছিল, শুধু মাথা নাড়িয়েছে। রাগের বশে যা তা বলে এসেছি। নিহার রাগ সব অগ্নির উপর ঢেলেছি। সারাদিন একবারের জন্য অগ্নিকে ফোন দেয়নি। না, অগ্নিকে ফোন দেওয়ার সুযোগ দিয়েছি, ফোন বন্ধ করে রেখেছি। অগ্নি আপুর ফোনে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছে, আমি কথা বলিনি। কিন্তু এখন খুব কষ্ট লাগছে, বুকটা খালি খালি লাগছে, তাই মনকে বলিয়ে রাখতে মুভি দেখছি। কিন্তু এতেও বিশেষ কোনো লাভ হচ্ছে না, মন শুধু অগ্নি অগ্নি করছে। হঠাৎ ডোরবেলটা বেজে ওঠে। এত রাতে আবার কে আসলো? মনে খানিকটা সন্দেহ সৃষ্টি হয়। আমি এসব ভাবতে ভাবতে দরজা দিকে পা বাড়াই, কিন্তু তার আগে মামি দরজা খোলার জন্য পা বাড়িয়েছে। আমি মামির পিছন পিছন যাই। দরজার সামনে যেতেই চোখ কপালে অগ্নি দাঁড়িয়ে আছে, মুখে একগাল প্লাস্টিক হাসি নিয়ে। মামিও এত রাতে অগ্নিকে দেখে বেশ অবাক। মামি ভয়ে ভয়ে অগ্নিকে জিজ্ঞেস করেন, বাবা এত রাতে তুমি এখানে? মানে বাড়িতে সব ঠিকঠাক আছে বাবা? জি আন্টি, সব ঠিকই আছে, একটা কাজে এদিকে আসছিলাম। ফিরতে রাত হয়ে গেল, তাই ভাবলাম আজ রাত এখানে থেকে যাই। আজকাল যা অবস্থা, বলা যায় না কখন কি হয়ে যায়। কত রাত হয়েছে, দেশের যা অবস্থা। যাক বাবা, বেশ ভালো করেছো এসেছ। আমি মামি আর অগ্নির আহ্লাদেই দেখে হা করে আসি। এটা কোনো রাত হলো? মাত্রই তো রাত 10টা বাজে। অগ্নির জন্য তো মাত্র সন্ধ্যা হলো। আর বয়, অগ্নির সাথে বয়ের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এই যে মুখের বোলা বলা প্লাস্টিক হাসিটা, এই হাসির পিছনে রাক্ষসাজ অগ্নি লুকিয়ে আছে। অগ্নি ফুল ফর্মে এসেছে আমাকে সায়স্তা করতে, তা আমি বুঝতে পারছি। ওনার আর্সকের ক্রুব্ধ দৃষ্টি আমাকে ঠিক বুঝিয়ে দিচ্ছে। এই দৃষ্টি আমাকে বলছে, হুর, একবার শুধু হাতের মুঠোয় পাই, তোমাকে আমি চাটনি করব। মামি যেতে মামির আঁচল ধরে পিছন পিছন চলে যাই। এখানে থাকা মানে বিপদ। মামি সব খাবার গরম করে দেয়, আমি তার টেবিলে এনে সাজাই। অগ্নি মামার সাথে ড্রয়িং রুমে কথা বলছে। অগ্নি এসেছে শুনে মামা ঘুম থেকে উঠে এসেছে। মামির কথা মতো অগ্নিকে খাবার টেবিলে ডেকে নিয়ে আসি। অগ্নি তখনও আমার দিকে রাগে চোখে তাকিয়ে। মামি চলে যেতে অগ্নি ক্রুব্ধ স্বরে বলল, খাইয়ে দাও। আমি আমতা স্বরেই বলি, কে আমি? এখানে কি তাহলে অন্য কেউ আছে? মানে বলছিলাম কি, মানে আর কি, তোমার কোনো বাহানা কিন্তু চলবে না। আমি যা বলছি তাই করো। মামা বাড়িতে এসে খুব পাকটা গজিয়ে গেছে, তাই না? আজ সব পাকনা আমি কেটে দিব। আমি আর কোনো কথা বলি না, অগ্নির কথা মতো তাকে খাইয়ে দেই। অগ্নি বেশ তৃপ্তির সাথেই খাচ্ছে। ডিনার শেষ করে রুমে আসতে দেখি পুরো রুম অন্ধকার। অগ্নি কোথায় গেল? লাইটের কাছে যেতেই ঠাস করে দরজাটা বন্ধ হওয়ার আওয়াজ কানে আসে। আমি কেঁপে উঠি। পিছন থেকে অগ্নি আমার হাত মোচড় দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরেছে। আমি ছাড়ানোর চেষ্টা করলাম না, এতে কোনো লাভও হবে না। অগ্নি আমার কানের কাছে মুখ গুজে দাঁতে দাঁত চেপে বললেন, খুব সাহস বেড়ে গেছে তাই না? সকাল থেকে ফোন বন্ধ করে রেখেছ, কোনো খোঁজ খবর নেই। কি, আমাকে কষ্ট দিতে ভালো লাগে তাই না? খুব আনন্দ হয়? এই যে সারাদিন আমি চটপট করেছি, না খেয়ে পাগল পাগল হয়ে ফোন করছি, কষ্ট পাচ্ছি, এসব খুব ভালো লাগছে তাই না? অগ্নির কথা শুনে ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। না জানি এ লোক রেগে কি করে। আমি আমতা আমতা করে বললাম, এভাবে রেগে যাচ্ছেন কেন? আমিও তো আপনার উপর রেগেছিলাম, তাই তো ফোন অফ করে রেখেছি। আচ্ছা, তা কেন শুনি? কি অপরাধ হলো আমার? আমি কি নেহাকে বলেছি, আয় আমাকে তুই জড়িয়ে ধর? আমি কিন্তু এখনও আগের অগ্নিই আছি। নিজের জিনিস নিজের কাছে কি করে রাখতে হয় খুব ভালো করেই আমি জানি। মানটি রিফ্রেশমেন্টের জন্য মামা বাড়িতে আসতে দিয়েছি। আমার মাথা বিগড়ে দিলে তুলে নিয়ে যাব। সারা জীবনের জন্য মামার বাড়িতে কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। আমি মিনমিন করেই বললাম, সরি তো। অগ্নি কোনো কথা না বলেই পিছন থেকে আমার গাড়ে মুখ ডোবায়। অগ্নির প্রত্যেকটা ঘন ঘন ভারী নিঃশ্বাসে আমি কেঁপে উঠছি। চোখ বন্ধ করে খুব শক্ত করে গলার লকেটটা চেপে ধরেছি। দুজনের মাঝেই নীরবতা, শুধু নিঃশ্বাসের ভারী শব্দ কানে বাজছে। আমি কিছু বুঝে ওঠার আগেই হুট করে অগ্নি কোলে তুলে নিয়ে বারান্দার দিকে অগ্রসর হয়। আমি চোখ বন্ধ করে অগ্নির বুকে মাথা হেলিয়ে দেই। অগ্নি আমাকে কোলে নিয়ে বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়ায়। কুয়াশার ঘেরা চারদিক, ঠান্ডা আবহাওয়া, শীত, পুরো শরীর শিরশির করছে। খানিক উষ্ণতার আশায় অগ্নির সাথে আরও গভীরভাবে জড়িয়ে যাই। উপরের দিকে তাকিয়ে দেখে অগ্নির মাতাল দৃষ্টি আমার দিকে।
আমি লজ্জায় চোখ নামিয়ে নেই। অগ্নি আদুরে গলায় বললেন, এই দূরত্ব তো আর সহে না, কালের সাথে করে নিয়ে যাব। কেন, টিনেজারদের মতো প্রেম করার বুধ গাড় থেকে নেমে গেছে? অগ্নি আমার নাকে নিজের নাক ঘষে আহ্লাদি স্বরেই বললেন, এখন নিজের বউয়ের মতো ভালোবাসতে ইচ্ছে করে। সারাদিন বুকের সাথে এভাবে জড়িয়ে রেখে ভালোবাসি বলতে ইচ্ছে করে। তাই তা আর কি কি ইচ্ছে করে? পুতুলের মতো করে সাজিয়ে রেখে সারাক্ষণ ডেপ ডেপ করে দেখতে ইচ্ছে করে। তোমার এই সুন্দর হাত দুটোতে চুমু খেতে ইচ্ছে করে। আর অগ্নিকে আর কিছু বলার সুযোগ আমি দেইনি, তার মুখ চেপে ধরি। অগ্নি আমার হাতের চুমু খেয়ে বলে, তুমি তো জানতে চাইলে, তাই বলে এসব কিছু বলবেন? সত্যি অগ্নি, আপনি লাগামহীন হয়ে গেছেন। আমার কি দোষ? সব কিছুর জন্য তো তুমিই দায়ী। বাহ, এখন সব দোষ নন্দ ঘোষ? আমি কি করলাম? তোমারই তো সব দোষ। এই যে আমাকে দিন দিন পাগল বানিয়ে দিচ্ছ, সারাক্ষণ তুমিই মাথায় গুড় গুড় করো। তুমিহীন আমি পাগল পাগল হয়ে যাচ্ছি। কাল কিন্তু তুমি আমার সাথে বাড়ি ফিরছ। অগ্নি শুনুন না, কাল না, 2 দিন পরে না হয় যাই। অগ্নি বাচ্চাদের মতো করে নাক ফুলিয়ে বায়না ধরেই বলল, না না, তুমি কালকেই আমার সাথে বাড়ি যাবে। আমি কাল চলে গেলে আপু একা হয়ে যাবে। আপু প্রেগনেন্ট, আপুর পাশে সর্বদা কাউকে প্রয়োজন। আপুকে রেখে যাওয়া কি ঠিক হবে? মামি একা কত দিক সামলাবে? তাই বলে স্বামীকে এভাবে কষ্ট দিবে তুমি? তোমার কি চোখে পড়ছে না আমি যে সারাক্ষণ তুমিহীন চটপট করছি? 2টা দিনই তো। অগ্নি মুখ ফুলিয়েই বললেন, তোমার যা ইচ্ছে তাই করো গিয়ে। আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। অগ্নির গালে টুপ করে চুমু দিয়ে দেই। অগ্নি আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমার থেকে এমনটা হয়তো সে আশা করেনি। আমি লাজুক হেসে অগ্নির বুকে মুখ লুকাই। অগ্নি বাঁকা হেসেই বলে, তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছো সুন্দরী। এবারে ভুলের শাস্তি তো তোমাকে পেতেই হবে। আপনার সব শাস্তি শিরোধার্য, মরণও। মারব তো বটেই, কিন্তু বিষে না, মধুতে। আমি লজ্জায় জর্জরিত হয়ে যাচ্ছি। অগ্নি আমাকে নিয়ে রুমের দিকে পা বাড়াচ্ছে। এবার না থাকবে কোনো সংকোচবোধ, আর না থাকবে কোনো বাধা। প্রেমের এক নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু অতীত কি আদৌ আমার পিছু ছাড়বে? বিকেলের প্রহর পেরিয়ে সন্ধ্যার দিকে পা ফেলছে। আমি রেডি হচ্ছি আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। আজ উৎসবাইয়ার নিশীথের রিসেপশন। অগ্নি জানিয়েছেন সন্ধ্যার পর এসে রিসিভ করবে। একসাথে প্যাকিং করে রাখতে বলেছেন। আজ রিসেপশন থেকে সোজা ওই বাড়িতে ফিরবে। শাড়ির কুচিগুলো ঠিক করছি। শাড়ির সাথে আমার খুব একটা যায় না, যদিও শাড়ি পরাটা খুব পছন্দের, কিন্তু সামলাতে পারি না। শুধু অগ্নির জন্যই শাড়ি পরা। অগ্নি বায়না ধরেছে আজ ফাংশনে আমাকে শাড়িই পরতে হবে। অগ্নি নিজেই পছন্দ করে শাড়ি কিনে পাঠিয়েছে। বেবি পিঙ্ক জর্জেট শাড়ি, স্টোনের কাজ করা, সব কিছুই ভীষণ সুন্দর। বলতে গেলে ওনার পছন্দ লাখে এক। সবসময় আনকমন আর ইউনিক জিনিসেই ওনার নজর। আমাকে পছন্দ করতে দিলে সারাদিন ঘুরেও পছন্দ করতে পারতাম না। শাড়ির সাথে ম্যাচিং করে কানে দুলও পরেছি। চুলগুলো কার্ল করে দুপাশ দিয়ে এনে রেখেছি। অগ্নির কড়া ইনস্ট্রাকশন, চুল খোলা রাখতে হবে। জনাবের আমার চুল খোলা খুব পছন্দের, আর হালকা মেকআপ। স্বপ্ন অগ্নির পছন্দ অনুযায়ী। এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখি অগ্নির কল। রিসিভ করতে অগ্নির উতলা স্বর, আর কত অপেক্ষার সুন্দরী। আমি যে এক নজর দেখার জন্য চটপট করছি। তাই তো ফোন রেখে একটু অপেক্ষা করুন, আমি আসছি। ফোন কাটা চলবে না। কথা বলতে বলতেই নিচে আসো। আপনি সত্যি একটা পাগল। শুধু তোমার জন্য। অগ্নির সাথে কথা বলতে বলতে আমি নিচে আসি। অগ্নি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ডার্ক চকলেট স্যুট পরা, বুকের পাশে পকেটে খুব সুন্দর সিল্কের রুমাল গুছিয়ে রাখা, আর তার চেয়ে খানিকটা দূরে কিং ক্রাউনের আকৃতির স্টোন ব্রোঞ্জ। হাতে ক্যাসিও আর সিলভার গোল্ডেন কম্বিনেশনের ওয়াচ। চুলগুলো পারফেক্টলি সেপারেটেড করা, পর্ষা গালে খোসা খোসা দাড়ি। একদম পরমার লোক। ঠোঁটে চার্ম হাসি। এত সুন্দর কেন এই লোকটা? আমাকে পাগল করে ছাড়বে। আচ্ছা, ডার্ক কালারে কি সব ছেলেদেরকেই এতটা মানায়, নাকি শুধু অগ্নিকেই এতটা স্পেশাল বানায়? যদিও অগ্নি এমনিতেই বিশেষ। যাই পড়ুক না কেন, চোখ ফেরানো যায় না। অগ্নির চোখের তীক্ষ্ণ চাহনি সোজা আমার বুকে গিয়ে লাগছে। কি চাই অগ্নি? আমি এক্ষুনি হার্ট অ্যাটাক করে মরে যাই? অগ্নি আমার দিকে পা বাড়াচ্ছে। আমি চোখ জোড়া নামিয়ে ফেলি।
আমার কাছে এসে যায়, আমাকে কিছু বলবে। এমন সময় মামা মামি চলে আসে। অগ্নি কিছুটা দূরে সরে যায়। মামা মামিকে সালাম জানিয়ে কুশল বিনিময় করে। আমি আরশোকে অগ্নিকে দেখছি। অগ্নিরও একই দশা, আমার দিকে আরশোকে তাকাচ্ছে। অগ্নি মামা থেকে লাগেজ নিয়ে গাড়িতে তোলে। গাড়ির দরজা খুলে দেন, মামা মামি পিছনের সিটে বসে আর আমি অগ্নির পাশের সিটে। অগ্নি গাড়িতে উঠে আমার সিট বেল্ট বেঁধে দিতে লাগেন। কোনা চোখে তখনও আমাকে দেখছে। আমার কানের কাছে মুখ এনে পিস পিস আওয়াজে বলেন, উফ সুন্দরী, মাথা একদম দড়িয়ে দিলে। নেশা না করেও মাতাল আমি। অগ্নির উত্তরে আমি লজ্জায় চোখ নামিয়ে লাজুক হাসি। অগ্নি কিছু বললেন না, ড্রাইভিংয়ে মন দিলেন। লাল বাড়ি কাতান পরে লাল টকটকে বউ সেজে বসে আছে নিশীথ। পাশেই গোল্ডেন স্যুটে উৎসবাইয়া। দুজনকে একসাথে খুব মানিয়েছে। সবার মুখে একই কথা, মেড ফর ইচ আদার। চিটং থেকে আজ সকালে নানু বাড়িতে সবাই এসেছেন। আবরিনও এসেছে। আমি এক প্রকার এড়িয়ে চলি। আবরিনের নজর আমার খুব একটা ভালো লাগছে না। সবার সাথে বাপ আদান প্রদান করে নয়া দম্পতিদের দিকে স্টেজে এগিয়ে যাই। আমাদের দেখে উৎসবাইয়া একগাল হেসে দাঁড়িয়ে যায়। অগ্নির সাথে গলা মিলায়। আমার দিকে তাকিয়ে বললেন, ইউ লুকিং বিউটিফুল। আমি মুচকি হাসি। অগ্নি নিশীথকে এটে ওঠো বলে খেপাচ্ছে। নিশীথ কখনো খেপে যাচ্ছে, আবার কখনো লাজুক হাসছে। ভাই বোনের খুনসুটি দেখে আমি আর উৎসবাইয়াও হাসছি। ভিড় থেকে কিছুটা দূরে আসি। মাত্র ডিনার শেষ করেছি। রাউন্ড টেবিলের পাশাপাশি আমি অগ্নি বসে। আমি খুব মন দিয়ে মেল্ট চকলেট খাচ্ছি। ইচ্ছে করে তাকাচ্ছি না। অগ্নি টেবিলের উপর এক হাত দিয়ে আমাকে খুব গভীর করে দেখছে। অগ্নির চাহনি ধীরে ধীরে গভীর হচ্ছে। আমি লজ্জাবতীর মতো নেতিয়ে যাব। তাই নিজের ডেজার্টের দিকে মন দেওয়াই উত্তম। অন্তত এই চাহনির সম্মুখীন তো হতে হবে না। আরশোকে আশেপাশে তাকিয়ে দেখি মেয়েরা অগ্নিকে নিয়ে কানাকানি করছে। কেউ কেউ আমার দিকে আগুন ধরানো দৃষ্টিতে তাকাচ্ছে। অগ্নির সাথে আসি বলেই তাদের এই জেলাসি। আমি আবার চোখ তুলে অগ্নির দিকে তাকাই। মানুষটা এমন কেন? আমি তো আহামরি বিশেষ কিছু না, তাহলে কেন আমাকে এভাবে দেখে? আমার মাঝে কি এমন বিশেষ কিছু আছে, নাকি আমাকে ভালোবাসে বলেই পাগলামি করে? এই যে আশেপাশের মেয়েগুলো ওনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, এমনভাবে তাকিয়ে আছে, সেদিকে ওনার কোনো খেয়াল নেই। ওনার সব ধ্যান আমার দিকে। এই যে আমার দিকে লাগামহীনভাবে তাকিয়ে আছে, সত্যি বলতে আমার খুব আনন্দ হচ্ছে, যাকে বলে পৈশাচিক আনন্দ। এই যে সবাই অগ্নির দিকে তাকিয়ে আছে আর অগ্নি আমার দিকে। ভ্যানুর সামনে হাঁটাহাঁটি করছি। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাহারি রঙের লাইটিং, তার উপরে কুয়াশা ঘেরা চারদিক, সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। একদম মুগ্ধ করা পরিবেশ। অগ্নি ভিতরে ওনার এক বন্ধুর সাথে কথা বলছে। হঠাৎই চোখ যায় এক বাচ্চা মেয়ের দিকে। দেখতে ভীষণ মিষ্টি, ব্রু প্লক পরা, বড় চুলগুলো খোপা করা, বড় বড় চোখ আর সরু ঠোঁট। ইচ্ছে করছে গোলুমুলো গাল দুটো একটু টিপে দেই। আমি এক পা করে সামনের দিকে পা বাড়াই। মেয়েটি একটা বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আশেপাশে কেউ নেই। আমি মেয়েটির পাশে বসতে আমার দিকে এক পলক তাকিয়ে আবার আকাশের দিকে গভীরভাবে তাকাই, যেন কিছু খুঁজছে। আমি মিষ্টি হেসে বললাম, আকাশের তারা গুনছ? আমি হেল্প করব? বাচ্চা মেয়েটি নাবোধক মাথা নাড়ে, তারপর আবার চুপ। আমি আবার জিজ্ঞেস করি, তোমার আম্মু কোথায়? এবার মেয়েটি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে। তার মানে মেয়েটির মা বেঁচে নেই। আমার চোখ জোড়া ভরে আসে। ইস, এত ফুটফুটে একটা বাচ্চার মা নেই। নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। মা বাবা না থাকার যন্ত্রণা এতটা কষ্টে তা আমি জানি। আমি মেয়েটির মাথায় হাত রাখতে মেয়েটি আমাকে হুট করে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, জানো, আমাকে কেউ আদর করে না, বাবাইও না, দাদুন দিদা কেউ না। আমার খুব মাম্মামের কথা মনে পড়ে। আমি মাম্মামের কাছে যাব। বলো, আমি এত পচা কেন? মাম্মাম আমাকে রেখে চলে গেল। মেয়েটার মাঝে আমি আমার ছোটোবেলা দেখছি। ছোটোবেলায় আমারও খুব ইচ্ছে করতো নিজের মাকে কাছে পাওয়ার, কাউকে নিজের সব কষ্ট দুঃখ বলার। কেউ মাথায় হাত রাখলে মনে হতো সে আমার সবচেয়ে কাছের মানুষ। বাচ্চা মেয়েটারও হয়তো এমন বোধ হচ্ছে, তাই তো অচেনা এক মানুষের কাছে নিজের সব কষ্টের কথা শেয়ার করছে। আমি মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলি, তুমি মোটেও পচা না মামনি, তুমি খুবই স্পেশাল। তাই তো আল্লাহ তোমার মাকে নিজের কাছে নিয়ে গেছে। ওই যে ওই আকাশে আছে। তুমি যখন অনেক বড় হবে তখন তোমার কাছে ফিরে আসবে। সত্যি বলছো? হুম। তুমি কি করে জানো? তুমি কি অ্যাঞ্জেল? হুম। আমি হুর, হামিয়া হুর। হুর মানে তো অ্যাঞ্জেলি। আমি তোমাকে অ্যাঞ্জেল বলেই ডাকবো কেমন? তুমি একদম অ্যাঞ্জেলদের মতোই সুন্দর, দেখলে পরি পরি মনে হয়। আমি কপালেও চুমু খেয়ে বলি, আচ্ছা মামনি, তোমার যা ভালো লাগে তাই বলিও। হঠাৎই মেয়েটা কিছু মনে করার চেষ্টা করে বলল, ওহো অ্যাঞ্জেল, আমাকে এখন যেতে হবে। দিদা আর বাবাই হয়তো আমায় খুঁজছে।
দেরি করলে বকুনি দিবে। আমি এখন আসি, টাটা বলে মেয়েটি ছুটে চলে যায়। আমি পিছন থেকে নাম জিজ্ঞেস করলে জানায় তার নাম আরশি চৌধুরী। আমি মুচকি হেসে আরশির যাওয়ার দিকে তাকিয়ে থাকি। কি যে মিষ্টি একটা মেয়ে, কে বলবে এ মেয়ের মা নেই? মেয়েটার ভিতরে এত কষ্ট লুকিয়ে আছে। দুরন্ত মেয়েটিকে ভিতরের কষ্টগুলো শান্ত করে দিয়েছিল। যাক, আজকের পর একটু মন খুলে হাসতে পারবো। মিথ্যে আশা নিয়েই তো নতুন করে তো বাঁচতে পারবো। বাসায় ফিরবো, গাড়ির জন্য অপেক্ষা করছি। অগ্নি গাড়ি বের করতে গেছে। এমন সময় খুব দ্রুত গাড়িতে পাশ দিয়ে একটা গাড়ি যায়। আমি নিচে পড়ে যাই। আগে সরে যাওয়ায় খুব একটা লাগেনি। আমি পিছন থেকে খেয়াল করে দেখি গাড়িতে একটা লোক ছিল, পাশে আরশি বসেছিলেন। নিশ্চিত এটা আরশির বাবা। দেখে বোঝা যাচ্ছিল খুব বাজে লোক। এত বড় অন্যায় করে গাড়ি থামালো না, সরি বলার প্রয়োজনও বোধ করলো না। এমন সময় অগ্নি ছুটে আসে, আমার হাত পা চেক করছে, সামান্য কেটেছে। আমাকে গাড়িতে বসিয়ে মেডিসিন লাগিয়ে দেয় হাতে। খুব রেগে আছে অগ্নি, মনে হচ্ছে গাড়ি চালককে পেলে এক্ষুনি খুন করবে। আমি বলেছি আমি খেয়াল করিনি, যদিও মিথ্যে বলেছি। কি দরকার শুধু ঝামেলা বাড়ানোর? অগ্নি যা মাথা গরম লোক, বড় ঝামেলা পাকিয়ে দিবে। অগ্নি গাল ফুলিয়ে গাড়িতে ওঠে, গাড়ি স্টার্ট দেয়। অগ্নি গাড়ি ড্রাইভ করছে, এখনও রাগে পড়ছে। আমি আক্ত করে অগ্নির কাঁধে মাথা রাখি। আমার সাথে রাগ করেছেন কেন? আমি কি করেছি? আমি তোমার উপর রাগ করিনি, আমার নিজের উপরে নিজের রাগ হচ্ছে। আমার তোমার সাথে থাকা উচিত ছিল। আমার কেয়ারলেসের কারণে এমনটা হয়েছে। আপনি শুধু শুধু কেন নিজেকে দোষারোপ করছেন? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। অগ্নি আর কোনো কথার জবাব দিল না। আমি কিছুক্ষণ পর অগ্নির দিকে তাকিয়ে বলি, আমি একটা কথা জিজ্ঞেস করি? অগ্নি ড্রাইভ করতে করতে উত্তর দেয়, করো। যদি আজ আমার কিছু হয়ে যেত, তাহলে কি আপনি আমাকে মিস করতেন? অগ্নির সাথে সাথে ব্রেক কষে, খুব জোরে চাকুনি লেগে গাড়ি থেমে যায়। অগ্নি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, চোখে তার হারানোর ভয়। আমার দিকে সলসল চোখে তাকিয়ে বললেন, ভাঙা গলায় বললেন, আর কখনো এসব কিছু তুমি মুখেও আনবে না। এমনটা ভাবতেই আমার শ্বাস আটকে আসে। আর মিস করার জন্য মানুষের বেঁচে থাকতে হয়। তুমিহীন তো আমি মরেই যাব। আমার বেঁচে থাকার জন্য তো তোমাকে প্রয়োজন। অগ্নির কথাগুলো খুব সাধারণ মনে হলেও এই কথাগুলোর গভীরত্ব অনেক। এর ব্যাখ্যাটা সীমাহীন। অগ্নির চোখে স্পষ্ট হারানোর ভয় দেখা যাচ্ছে। এই সলসল চোখগুলো চিৎকার করে বলছে, হুরহীন এই অগ্নি প্রাণহীন। সময় নিজ গতিতে চলছে। আস্তে আস্তে আমার আর অগ্নির সম্পর্কটাও স্বাভাবিক হয়েছে। আর 5টা কাপলের মতো আমাদের সম্পর্ক চলছে। কিছুদিন পূর্বেই অগ্নির ফাইনাল এক্সাম শেষ হয়েছে। রেজাল্ট এখনও বের হয়নি। আমিও পড়াশোনার সংসার নিয়ে ব্যস্ত। আপুর নেক্সট মান্থে ডেলিভারি। সব কিছু স্বাভাবিক, কিন্তু কিছুর মাঝেও মায়ের ব্যবহার আজকাল কেমন অস্বাভাবিক। মাকে দেখে মনে হয় খুব একটা সুস্থ না। কিছু জিজ্ঞেস করলে উত্তরে বলেন একদম সুস্থ। কিন্তু মায়ের কথাগুলো আমার খুব একটা বিশ্বাস হয় না। মায়ের চেহারায় স্পষ্ট পীড়া ফুটে ওঠে। ইদানিং মা খুব তাড়া দিচ্ছে অগ্নিকে বিজনেসে জয়েন করার জন্য, আবির ভাইয়ের পাশাপাশি সব কিছু সামাল দিতে। অগ্নি বরাবরই মায়ের কথায় ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে। যদিও মা আর অগ্নির সম্পর্ক এখন পুরোপুরি স্বাভাবিক, কিন্তু অগ্নি এত তাড়াতাড়ি অগ্নি বিজনেসে জয়েন করতে চাইছে না। মায়ের সব কিছু গোছগাছ করার খুবই তাড়া। ভার্সিটি থেকে কিছুক্ষণ পূর্বেই ফিরেছি। বাড়িতে আমি আর আপু ছাড়া কেউ নেই। লাঞ্চ করে রুমে বই নিয়ে বসেছি। ক্লান্ত দুপুরে ঘুম চোখ জোড়া ভেঙে আসছে। কোনোভাবে চোখ খোলা রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। বিছানায় আদো আদো চোখে বইয়ের দিকে চোখ বোলাচ্ছি। এমন সময় ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখি মায়ের ফোন। মনে খানিক সন্দেহ হয়, মার এই সময়ে কোনো বিপদ আপদ হলো নাকি। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করি। অপর পাশ থেকে পুরুষের কণ্ঠ ভেসে আসে। ভয়ে হৃদয় আরও জমে যায়। মায়ের যেন অন্য কারো কাছে কি করে। আমি নিজেকে থতমত করে বলি, হ্যালো, কে বলছেন? ম্যাডাম, আমি বাতেন, অফিসের ম্যানেজার। মা কোথায়? এটা তো মায়ের নাম্বার। আপনার কাছে কি করে? মা ঠিক আছে তো? ম্যাডাম, আদ্রিতা ম্যাডাম হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। এখনই আপনারা হসপিটালে আসেন। আমার মাথায় যেন বাজ পড়ে গেছে, গলা শুকিয়ে গেছে। বিতু গলায় জিজ্ঞেস করি, কোন হসপিটালে? প্রাইম হসপিটালে। আমি দ্রুত ফোন রেখে হসপিটালে চলে যাই। আপুকে চম্পার সাথে রেখে আসি। আসার সময় অগ্নি আর আবির ভাইয়াকেও ফোন দিয়ে জানাই। আবির ভাইয়া ঢাকার বাহিরে একটা মিটিংয়ে ছিলেন, আর অগ্নি বন্ধুদের সাথে। অগ্নি হসপিটালের এই এরিয়াতেই ছিল। আমি পৌঁছানোর আগে অগ্নি হসপিটালে চলে আসে। মায়ের চেম্বারের বাহিরে কাজ ধরে দাঁড়িয়ে আছে। চেহারায় তার অসহায়ত্ব। অগ্নিকে খুব অগোছালো লাগছে। আমি অগ্নির সামনে দাঁড়াই।
ভিতরে মা অচেতন হয়ে পড়ে আছে। ডক্টররা চেক আপ করছেন। মাকে এই অবস্থায় দেখে খুব কষ্টই হচ্ছে। নিজের মাকে হারিয়েছি জন্মের সাথে সাথে। মাকে ডাকার খুব ইচ্ছে হতো, কিন্তু আমার কাছে তো মা ছিল না। বিয়ের পর শাশুড়ির রূপে মা পেয়েছি। অনেক সাধ করে মা ডাকতাম। যতবার মা বলে ডাকতাম প্রত্যেকবার মনটা খুশিতে ভরে যেত। যে মায়ের কাছ থেকে এত ভালোবাসা এত স্নেহ পেয়েছি, আজ সে মাকে এমন অবস্থায় দেখে বুক ছেড়ে যাচ্ছে। অগ্নি থম মেরে দাঁড়িয়ে আছে। আমি অগ্নির হাত ধরতে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। একদম বাচ্চাদের মতো করে কাঁদছে। আমি অগ্নিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। কি বলবো? আমি যে নিজেই শব্দহীন হয়ে গেছি। ডাক্তারের সামনে আমি আর অগ্নি বসে আছি। ডাক্তার আঙ্কেল অপরিচিত নয়, পারিবারিক ডাক্তার। ডাক্তার আঙ্কেল রিপোর্টটা হাতে নিয়ে আমাদের দিকে খুব গম্ভীর করে তাকিয়ে বললেন, আমি এখন যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবে। নিজেদেরকে শক্ত করো। আমি ডাক্তার আঙ্কেলের কথায় আরও বেশি ভয় পেয়ে যাই। অগ্নিরও একই অবস্থা। আমার হাত দুটো চেপে ধরে আছে। ডাক্তার আঙ্কেল আবার বললেন, আদ্রিতের ব্রেন টিউমার। বেশ কয়েক মাস আগেই ধরা পড়েছে। আমার কাছে প্রথম থেকে ট্রিটমেন্ট করছিল। আমি বেশ কয়েকবার তোমাদের জানাতে চেয়েছি, কিন্তু আদ্রিতা তা জানাতে দেয়নি। টিউমার অগ্নির বিয়ের কিছুদিন আগেই ধরা পড়েছে। আদ্রিতে ইচ্ছে করে সবাইকে জানায়নি। সে সব দিক গুছিয়ে নিতে চেয়েছে। অগ্নি ভাঙা গলা জিজ্ঞেস করলেন, আঙ্কেল কোনো ট্রিটমেন্ট নেই যে মাকে পুরোপুরি সুস্থ করবে? দরকার পড়ে মাকে দেশের বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো। সরি অগ্নি, কোনো ট্রিটমেন্টই পসিবল না। টিউমারটা মাথার এমন জায়গায় হয়েছে যা অপারেশন করাও পসিবল না। কোনো ডাক্তারই কিছু করতে পারবে না। আমি আদ্রিতাকে মেডিসিন দিয়েছিলাম, তাও ঠিকমতো নেয়নি। দিন দিন টেনশন আর চাপে আরও অবনতি হয়েছে। এখন লাস্ট স্টেজে আছে। যে কোনো সময় যে কোনো বিপদ করতে পারে। কথাটা শুনে যেন আমার শরীর ঠান্ডা হয়ে যায়। চোখ থেকে আপনা আপনি পানি ঝরছে। কিছুক্ষণ পূর্বে মায়ের জ্ঞান ফিরেছে। মায়ের কেবিনের সবাই। মা অপরাধ ভঙ্গিতে সিটে হেলান দিয়ে আছে। অগ্নি মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শব্দহীনভাবে চোখের পানি ফেলছে। মা অগ্নির মাথায় হাত রেখে অগ্নিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু অগ্নি কোনোভাবেই থামছে না। বাচ্চাদের মতো কান্না করেই যাচ্ছে। মাকে আঁকড়ে ধরেই এতটা বছর বেঁচে এসেছে। আজ যখন জেনে মায়ের খুব তাড়াতাড়ি তার মা তাকে ছেড়ে চলে যাবে, অগ্নি যেন পুরো দুনিয়ায় অন্ধকার নেমে এসেছে। বাচ্চাদের মতো কান্না করে নিজের মাকে নিজের কাছে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অগ্নিকে কি করে সামলাবো, কি সান্ত্বনা দিব? অগ্নি মায়ের হাত ধরে কান্না করতে করতে বলে, মা তুমি কেন এত বড় কথা লুকালে? কেন তোমার অসুস্থতার কথা আমাদের জানাওনি? মা মলিন হেসে বলল, আগে জানালে কি হতো? কোনো কিছু কি পরিবর্তন হতো? শুধু শুধু তোমরা সবাই চিন্তা করে ভেঙে পড়তে। মা তুমি এমনভাবে বলছো যেন কিছুই হয়নি। আর এতটা মাস তুমি একাই সব কষ্ট সহ্য করেছ, নিজেই সব সামাল দিয়েছ, সব চাপ টেনশন নিয়েছ, আমাদের একটা কথাও জানাওনি। আর আমিও অপদার্থ ছেলের মতো কিছুই বুঝতে পারিনি। নিজের মায়ের কষ্টগুলো একবারও বুঝিনি। বলে অগ্নি আবারও কান্নায় ভেঙে পড়ে। খুব করে কাঁদছে অগ্নি। মা অগ্নির মাথায় হাত রেখে কান্না জড়ানো গলায় বলল, কে বলেছে আমার ছেলে অপদার্থ? আমার ছেলে লাখে একটা, যার মতো কেউ কখনো হতেই পারে না। খুবই দায়িত্ববান। এই যে আমার পুরো পরিবার আমার সামনে, সবাই হাসি খুশি একসাথে আছে, এর চেয়ে বেশি কিছু আর কি? আমার সবচেয়ে বড় শান্তি কী দেয় জানো? আমার জীবনের সব ঋণ আমি শোধ করেছি। তোমার জন্য যোগ্য বউ এনেছি, যে সারা জীবন তোমার খেয়াল রাখবে, সামলাবে, ভালোবাসবে, সঠিক রাস্তা দেখাবে। অগ্নি তোমার জন্য হুরেছে বেটার লাইফ পার্টনার কেউ হতে পারতো না। আমি জানি তুমি রেগেছিলে আমার উপর, কিন্তু আমার এই ডিসিশন তোমার কথা চিন্তা করেই নেওয়া। আমি তোমার জন্য ভরসার হাত খুঁজছিলাম, আর একমাত্র হুরই তোমার যোগ্য। অগ্নি মায়ের পা ধরে কান্না করতে করতে বলে, মা সরি, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি ভুল বুঝে, রুড বিহেভ করেছি, কিন্তু তুমি সঠিক ছিলে মা। তোমার ডিসিশন ঠিক ছিল। তুমি আমাকে আমার হারানো জিনিস ফিরিয়ে দিয়েছ, আর আমি তোমাকে ভুল বুঝেছি। আমায় ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। বাবারে, মায়েরা কি সন্তানের উপর রেগে থাকতে পারে? আমি জানতাম তুমি একদিন আমাকে ঠিক বুঝবে। মা হাতে ইশারা আমাকে নিজের কাছে ডাকেন। আমি কাঁপা কাঁপা পায়ে মায়ের দিকে যাই। মায়ের পাশে বসি। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা তুই যথেষ্ট ধৈর্যশীল একটা মেয়ে, আজকালকের মেয়েদের মতো থেকে একদম আলাদা। আমি জানি আমার কাছে সময় খুবই কম, হয়তো এখনই তুই আমার ভরসা। আমার পাগল ছেলেটাকে একমাত্র তুই সামলাতে পারবি। একটু রাগী, একটু পাগলামি করে, কিন্তু মন ভালো। তোকে খুব ভালোবাসবে, মন প্রাণ উজাড় করে তোকে চাই। আমি জানি সারা জীবন তোকে আগলে রাখবে।
আমার ছেলেটার কাছে তুই সব। আমার ছেলের ডাল হয়ে সব সময় থাকবি। সব সময় আমার ছেলের পাশে থাকিস মা। আমি নিজের কান্না আটকাতে পারলাম না, শব্দ করে কেঁদে দেই। মা আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, একদম কাঁদবি না। তুই ভেঙে পড়লে সবাইকে কে সামলাবে? এখন তো তোর অনেক দায়িত্ব রে মা। মা হিয়া আপুকে কাছে ডাকে। আপু মায়ের পাশে গিয়ে বসে। মা হিয়া আপুকে বললেন, আমি আবির আর অগ্নিকে কখনো দু চোখে দেখিনি। আমি আবিরকে জন্ম না দিলেও আবির আমার বড় ছেলে, আর তুমি আমার বড় বৌমা। আমার আরেকটা মেয়ে, আমার নাতি নাতনি দেখার সৌভাগ্য আমার বোধহয় হবে না, কিন্তু তাদের বলো তার প্রতি আমার অনেক ভালোবাসা। নিজের আর আমার ছেলের খেয়াল রাখবে, আর সন্তানের কাছে একজন সৎ মা হবে। এটাই নারীর আদর্শ। এই সংসার এখন তোমাদের দুই বোনের, সব সময় জোরে রেখো। হিয়া আপু মুখ চেপে কান্না করতে লাগলেন। আবির ভাইয়া মায়ের হাত ধরে জোরে শব্দ করে কান্না করছে। মা মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা তুই না বুঝদার, তুই এমন অবুঝের মতো আচরণ করলে কি হবে? তোকে যে এখন সব সামাল দিতে হবে। হিয়ার খুব খেয়াল রাখবি। হিয়া কখনো অসম্মান করবে না, তাহলে আমার আত্মা অনেক কষ্ট পাবে। আমি মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে আছি। টপ টপ করে আমার চোখ থেকে পানি ঝরছে। মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার দেখা শ্রেষ্ঠ মানুষ নিজের পরিবারের জন্য নিজেকে শেষ করে গেল সারা জীবন। নিজের মৃত স্বামীর স্মৃতি নিয়ে এতগুলো বছর পার করেছে, কখনো ভেঙে পড়েনি। সারা জীবন শক্ত হয়ে বটবৃক্ষের মতো সবাইকে ছায়া দিয়ে গেছে। নিজে একাই সব বিপদ কাঁধে নিয়েছে। একজন সফল বিজনেস ওম্যান, একজন শ্রেষ্ঠ মা। যতবার দেখি গর্বে বুক ভরে যায়। আজ জীবনের শেষ মুহূর্তে এসেও সবাইকে সামলাচ্ছে, জীবনের প্রত্যেকটা হিসাব মিলাচ্ছে। এত সাহস আর এত ধৈর্য আমি কখনো কাউকে দেখিনি। আমার আইকন, যার থেকে জীবনের পথ চলা শেখা যায়। আর রাত 10টা বাজে। আমি আর অগ্নি হাসপাতালে মায়ের সাথে। আবির ভাইয়ার হিয়া আপুকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আপু প্রেগনেন্ট, সারাদিন এখানে ছিল। সামনের মাসে আপু ডেলিভারি। এখন এত তোড়জোড় করা ঠিক না, প্রপার রেস্টের প্রয়োজন। অগ্নিকে এখন পর্যন্ত কিছু খাওয়াতে পারিনি। অগ্নি মায়ের হাতে মাথা ঠেকিয়ে নত হয়ে আছে, আর মা ঘুমাচ্ছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি মায়ের দিকে। সাহসী মানুষটা একদম নেতিয়ে গেছে। আমি অগ্নির কাঁধে হাত রাখতে অগ্নি মাথা ঝাড়া দিয়ে ওঠে। শান্ত স্বরে বলি, একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন, সারাদিন তো কিছুই মুখে তোলেননি। আমার ভালো লাগছে না, একটু কিছু তো মুখে দিন, না খেয়ে সারা রাত জাগলে অসুস্থ হয়ে যাবেন। অগ্নি না করতে চাইল, কিন্তু আমি এক প্রকার জোর করেই পাঠিয়ে দিয়েছি। অগ্নি দরজার কাছে যেতেই মা শব্দ করে জেগে ওঠে, কেমন যেন ছটপট করছে। অগ্নি আর আমি মাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ি। মায়ের চোখ মুখ কেমন যেন হয়ে যাচ্ছে, বড় বড় করে শ্বাস নিচ্ছে, চোখ উল্টিয়ে যাচ্ছে। আমি কান্না করতে করতে চিৎকার করে ডক্টরকে ডাকি। মা ততক্ষণে চোখ উল্টে শরীর ছেড়ে দিচ্ছে, নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। কোনো সাড়া শব্দ করছে না। ডক্টর হাতের পালস চেক করে আমাদের দিকে তাকিয়ে মাথা নত করে বললেন, সরি, শি ইজ নো মোর। এই কথাটাই আমার পুরো দুনিয়াটা এলোমেলো করে দিল। মাথাটা জিম জিম করছে, শরীর বর ছেড়ে দিচ্ছে। পাশের দেওয়াল ধরে দাঁড়াতে চাই, কিন্তু পারি না। হুট করে ফ্লোরে লুটিয়ে পড়ি, তারপর আর কিছু মনে নেই। আদো আদো চোখ খুলি, মাথা প্রচণ্ড ব্যথা করছে, শরীর কেমন যেন শক্তিহীন মনে হচ্ছে। আমি হাত দিয়ে মাথা চেপে ধরে বসি, এক হাতে ক্যানোলা লাগানো। পুরো রুম অন্ধকার হয়ে আছে, পর্দাগুলো ছড়ানো, পর্দার ফাঁকে ফাঁকে আলো আসছে। বাহিরে অনেক মানুষের আনাগোনা শোনা যাচ্ছে, কান্নার শব্দ আসছে। আমি হেলান দিয়ে ভালো করে বসে পাশে দেখি নিশীথ মুখ চেপে ধরে কান্না করছে। আমি কাঁপা কাঁপা স্বরে বলি, নিশীথ মা কই? নিশীথ মুখে কাপড় চেপে ধরে পুপিয়ে কান্না করতে করতে বলে, ভাবি, পুপি। আর কিছু বলতে পারে না, তার আগে কান্নায় ভেঙে পড়ে। আমি নিশীথের কথা শেষ করার অপেক্ষাই করি না, হাতের ক্যানোলা টান দিয়ে খুলে রুম থেকে ছুটে বেরিয়ে পড়ি। আটকানোর জন্য নিশীথ পিছন থেকে বেশ কয়েকবার ডাকে। আমি সেদিকে কোনো ধ্যান দেই না। এই মুহূর্তে আমার মাকে দেখাটা জরুরি। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখি পুরো বাড়ি ভরা লোকজন। মায়ের বডিটা ড্রয়িং রুমের মাঝে রাখা। আবির ভাইয়া আপু সবাই কান্না করছে। অগ্নি পাথর হয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে চুপ করে বসে আছে, চোখ মুখ পাথরের মতো শক্ত। এক ফোঁটা জলও বের হচ্ছে না, যেন পাথর হয়ে গেছে। আমি মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। মা কি সুন্দর করে ঘুমিয়ে আছে, কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব থেকে মুক্ত। মুখটা উজ্জ্বল সূর্যের মতো জকমক করছে। চিরকালের জন্য আজ সব দায়িত্ব থেকে, কর্তব্য থেকে মুক্ত হয়ে গেল মা। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করতে বলি, মা গো, কেন ছেড়ে গেলে? কেন? আমি এখন কাকে মা বলে ডাকবো? আমার যে এখনো মা ডাকার স্বাদ মিটেনি। কেন আমাকে এভাবে ছেড়ে চলে গেলে? আমি এখন কিভাবে বাঁচবো?
আমার সবচেয়ে বড় শক্তি যে তুমি ছিলে। এখন কে বলবে হুর সব ঠিক হয়ে যাবে? কে আমার মাথায় হাত বুলিয়ে দিবে? তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? চিৎকার করে কান্না করতে লাগলাম। ভিতর থেকে শুধু চিৎকার করে কান্না আসছে। আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছি। আজ আমি আমার ডাল হারিয়েছি, আমার অনুপ্রেরণা হারিয়েছি। আমার মাকে শেষবারের মতো জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছি। আশেপাশে সবাই রক্ত রক্ত বলে চিৎকার করছে। আমি ঝাপসা চোখে আমার হাতের দিকে তাকাই। ক্যানোলা লাগানো জায়গায় গল গল করে রক্ত পড়ছে। আমার হাত ভিজে গেছে। আমি হাতের দিকে তাকিয়ে নিজের জ্ঞান হারাই। জ্ঞান ফিরে রাতে। চারদিক অন্ধকারে তলিয়ে আছে। মায়ের দাফন কাজও শেষ হয়েছে। আমার দিকে অগ্নির পাথর দৃষ্টি। চোখ দুটো যেন থেমে আছে, একদম স্থির চাহনি। আমি উঠে বসতে নিলে অগ্নি আমার হাত ধরে উঠে বসায়। পিঠের পিছনে বালিশ ঠেকিয়ে বসিয়ে দেয়। শীতল স্বরে বললেন, খুব খারাপ লাগছে? হুম। তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। না, আমার ক্ষুধা নেই। সারাদিন সেন্সলেস ছিলে, অল্প কিছু তো খেয়ে নাও, মেডিসিন নিতে হবে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অগ্নি খাবার আনতে চলে যায়। কিছুক্ষণ পরে খাবারের প্লেট নিয়ে আসে, আমার সামনে বসে। আমি অগ্নির দিকে তাকিয়ে জিজ্ঞেস করছি, সবাই কি ডিনার করছে? হুম, করেছে। আপনি করেছেন? অগ্নি আর কোনো উত্তর দেয় না। তার মানে অগ্নি কিছু মুখে তোলেনি। হাত ধুয়ে অগ্নি থেকে খাবারের প্লেটটা নিয়ে নেই। অগ্নির মুখের সামনে খাবারের লোকমা তুলতে অগ্নি শান্ত স্বরে বলল, আমি খেয়েছি। মিথ্যে বলছেন কেন? জানি তো। আমি সেই সকাল থেকে কিছুই মুখে তোলেননি। চোখ মুখ সব শুকিয়ে গেছে। হুর, আমার এখন খিদে নেই। আপনি না খেলে কিন্তু আমিও খাবো না। অগ্নি আমার সাথে আর না পেরে বাধ্য হয় খেতে। পুরোটা সময় অগ্নির চোখ চলচল করছিল। অগ্নি একবারের জন্য আমার চোখের দিকে তাকাচ্ছে না। অগ্নির কি আমার থেকে নিজের কষ্ট লুকাতে চাইছে? আমার কাছ থেকে? অগ্নি কি জানে না? অগ্নির হুর অগ্নিকে খুব ভালো করেই চিনে। অগ্নি চাইলেও আমার থেকে নিজের কষ্ট যন্ত্রণা লুকাতে পারবে না। অগ্নি যতই পাথর হওয়ার চেষ্টা করুক না কেন। আমি তো জানি অগ্নির এই পাথর আবরণের পিছনে নরম হৃদয় আছে। খাওয়া দাওয়া শেষ করে অগ্নি আমাকে মেডিসিন খাইয়ে দেয়। আমি অগ্নির কাছে গিয়ে ওনার কাঁধে মাথা রেখে আরশোকে অগ্নির দিকে তাকিয়ে শান্ত গলায় বলি, কী ভাবছেন আপনি? আমার থেকে নিজের কষ্ট যন্ত্রণা লুকাতে পারবেন? কেন নিজেকে এমন পাথরের মতো গড়ে তুলছেন? মায়ের মৃত্যুতে এক ফোঁটা জল আপনার চোখ থেকে বের হয়নি। কেন নিজের যন্ত্রণাগুলো বুকের মধ্যে জমাট বাঁধছেন? কষ্টগুলো বুকের মধ্যে গেঁথে রাখছেন। কষ্টগুলোকে বেরিয়ে আসার সুযোগ দিন। আমি আর বলতে পারলাম না। তার আগে অগ্নি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করছে। অগ্নি কান্না করতে করতে বলল, আমার কাছের মানুষগুলো কেন আমাকে ছেড়ে চলে যায়? আমি কি খুব খারাপ? কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? প্রথমে বাবা আর এখন মা। সবাই কেন আমাকে ছেড়ে চলে গেল? এখন মাকে ছাড়া আমি কিভাবে থাকবো? কিভাবে বলো? অগ্নি ছোট বাচ্চাদের মতো কান্না করছে। আমি অগ্নিকে থামালাম না। কাঁদুক যত ইচ্ছে, এতে করে মন হালকা হবে। কষ্টগুলো চোখের পানির সাথে বেরিয়ে আসবে। অগ্নি একসময় কান্না করতে করতে আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। আমি অগ্নির চুলে বিলি কেটে রাত পার করি। আজ 2 দিন পর অগ্নি ঘুমাচ্ছে। শেষ রাতের দিকে আমার চোখ লেগে যায় আর ভোর সকালে ঘুম ভাঙে। অগ্নি তখনও গভীর ঘুমে। কিছু সময় অগ্নির মাথায় হাত বুলিয়ে বিছানা থেকে উঠে পড়ি। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিই। চিটাং থেকে সবাই এসেছে। আশেপাশের রিলেটিভরাও এসেছে। তার উপর নানুর ডায়াবেটিক্স, নানুর ইনসুলিন দিতে হবে। নিজের চোখের সামনে সন্তানের লাশ দেখার মতো বড় যন্ত্রণা আর হয় না। সহ্যও করা যায় না। না জানি নানুর কি অবস্থা। আমি এসব ভাবতে ভাবতে রান্নাঘরে পা বাড়াই। রান্নাঘরে ঢুকতেই দেখি নিশিত আগে থেকেই আসে। চম্পাকে দেখিয়ে দিচ্ছে। নিশিত আমাকে দেখে প্রশ্ন করে, ভাবি তুমি এই অবস্থায় এত সকাল সকাল উঠতে গেলে কেন? তোমার প্রপার রেস্টের প্রয়োজন। রেস্ট নিতে ভালো লাগছে না নিশিত? তারপরও ভাবি, বাড়ির সবার মনের অবস্থা ভালো না। আপুও প্রেগনেন্ট। আমি যদি রেস্ট করি কেমন দেখাই? ডোন্ট ওয়ারি, আমি পুরোপুরি সুস্থ। নিশিত আর কিছুই বলল না। আমি নিশিত চম্পা নাস্তা হাতে হাতে নাস্তা বানানো শেষ করি। কিন্তু মাছের কাছে যেতেই শরীর গুলিয়ে আসে। তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই। আমার খুব বমি আসছে। যদিও পেটে পানি ছাড়া কিছু নেই বলে ভিতর থেকে কিছু আসছে না। নিশিত আমার পিছন পিছন ছুটে আসে। আমি নাকে মুখে পানি দিয়ে বেরিয়ে যাই। সোফায় হেলান দিয়ে বসে আছি। এখনও ঘুম থেকে কেউ জাগেনি। নিশিত আমার দিকে লেমন জুস এগিয়ে দেয়। আমি পুরোটা শেষ করি। লেমন জুস খাওয়ার পর কিছুটা স্বস্তি বোধ হচ্ছে। গা গোলানো ভাবটা কমেছে। চোখ বন্ধ করে আছি। বমির কারণে এই শীতেও কেমন অস্থির লাগছে। গা থেকে ঘাম ছুটেছে। সোফায় গা এলিয়ে ফ্যানের নিচে চোখ বন্ধ করে আছি।
নিশীথের ডাকে চোখ খুলে আস্তে করে উঠে বসি। নিশীথ গলা ছেড়ে বলল, ভাবি একটা কথা বলি? হ্যাঁ অবশ্যই। ভাবি, আই থিঙ্ক ইউ আর প্রেগনেন্ট। কাল থেকে এভাবে বারবার সেন্সলেস হওয়া, বমি করা সব দেখে আমার মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। চেক আপ করে দেখো। আমি নিশীথের কথায় কিছুক্ষণ থম মেরে বসে থাকি। তাও কি সম্ভব? লাস্ট টাইমে ইরেগুলার পিরিয়ডের জন্য ডক্টর আন্টির কাছে চেক আপ করেছিলাম। আন্টি বলেছিলেন আমার হেলথ কন্ডিশন পুরোপুরি স্বাভাবিক না, কিছু ত্রুটি আছে, ভবিষ্যতে প্রবলেম দেখা দিতে পারে। আমি সরাসরি জানতে চাইলে আন্টি জানায় যে ভবিষ্যতে কনসিভ করার সময় প্রবলেম দেখা দিতে পারে, অনেক সময় বেবি না হওয়ারও সম্ভাবনা। কিন্তু যদি ঠিক সময় চিকিৎসা করে মেডিসিন নেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে না। আমি আন্টির কথা তেমন গুরুত্ব দিইনি, মেডিসিনও ঠিকমতো নেওয়া হয়নি। আমি তখন ডিপ্রেশনে ছিলাম, এই ব্যাপারে খুব খামখেয়ালি করেছি। এরপর এইসব ব্যাপারে আর ভাবিনি। কিন্তু আজ নিশ্চিতের কথায় গলা শুকিয়ে আছে। সত্যি কি এমন কিছু? মা হওয়া পরম ভাগ্যের ব্যাপার। পৃথিবীর সব মেয়ে চায় মা হতে, এই সুখের চেয়ে বড় সুখ দুনিয়াতে নেই। কিন্তু নিজের হেলথ কন্ডিশনের কথা বিবেচনা করে নিশীথের কথাটা আমলে নিতে পারছি না। আমি ছোট একটা শ্বাস নিয়ে নিশীথকে বলি, নিশীথ তা কী করে পসিবল? ডক্টর বলেছে আমার হেলথ কন্ডিশন পুরোপুরি ঠিক না, কনসিভ করার সময় প্রবলেম হতে পারে। আর মেডিসিনটাও টাইম টু টাইম নেইনি, তাহলে কি করে সম্ভব? এই তো তুমি বললে মেডিসিন টাইম টু টাইম নাও নেই, কিন্তু নিয়েছিলে তো। এমনও হতে পারে যে মেডিসিন রিকভার হয়েছে, এমনও তো হতে পারে যে উইকনেস আর গ্যাস্ট্রিকের জন্যই এমন হচ্ছে। ভাবি, আমি মেডিকেলে পড়ছি, তোমার চলাফেরা সব কিছু মিলিয়েই বলছি, চেক আপ করাতে তো প্রবলেম নেই। ওকে বাবা, আমি চেক আপ করাবো কেমন? জানো নিশীথ, সত্যি বলতে এখন কিছুতেই হুট করে বিশ্বাস করতে, আশা বাঁধতে খুব ভয় হয়। যদি তা মনের না হয় তখন নিজেকে সামলাবো কী করে? জীবনে এত ধাক্কা খেয়েছি যে বিশ্বাস করতে ভয় করে। ভাবি, তুমি ভয় পেও না তো, আমার মনে হচ্ছে ভালো কিছু হবে। জীবনে অনেক সহ্য করেছ, এবার তোমার সাথে সব ভালো হবে দেখো। আমি নিশীথের কথায় চোখ নামিয়ে মলিন হাসি। নিশীথের কথা কি সত্যি হবে? পৃথিবীতে সময় সবচেয়ে বড় ওষুধ, এর চেয়ে বড় ওষুধ আর নেই। সময় মনের জখম, শরীরে জখম সব মিটিয়ে দেয়, মানুষকে সব ব্যথা ভুলিয়ে দেয়। মায়ের মৃত্যুর আজ 1 মাস 5 দিন, ধীরে ধীরে সব স্বাভাবিক হয়েছে। অগ্নি নিজেকে দায়িত্বগুলো কাঁধে নিয়েছে, অফিসে জয়েন করেছে, যদিও অন্তে আগে থেকে দায়িত্ববান, কিন্তু এখন পুরোপুরিভাবে সংসার জীবনে প্রবেশ করেছে। অফিসের কাজের প্রতি খুবই সিরিয়াস হয়েছে। আবির ভাইয়ের সাথে সব কিছু দেখাশোনা করছে। বাড়িতে নতুন সদস্য এসেছে। হিয়াপুর ছেলে সন্তানের মা হয়েছে। আমি আর অগ্নি ভাইয়ার নামের সাথে মিলিয়ে রেখেছি আদিল। আদিল সবার চোখের মণি। আপু আদিলকে নিয়ে মামির বাসায় আছে। এ সময় আপুর মামির কাছে থাকা প্রয়োজন, মা নেই, আপু একা সামলাতে পারবে না। আর আমি বাচ্চা সামলানোর ব্যাপারে একদমই অদক্ষ। প্রতিদিন অগ্নি অফিস থেকে ফিরলে আমরা দুজনে বাবুকে দেখতে যাই। কোনো একদিন মিস হলে সে রাতে আর ঘুম হয় না। এদিকে আমিও নিজের পড়াশোনার পাশাপাশি সংসার দেখছি। পুরোপুরি গৃহিণী হয়ে গেছি, একা হাতে সবটা সামলাচ্ছি। মাঝে মাঝে ভেঙে পড়ি, কিন্তু যতবারে ভেঙে পড়ি মায়ের উজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে ওঠে। আমি আবারও উঠে দাঁড়াই। মা আমার প্রেরণা, সবচেয়ে বড় শক্তি। কিন্তু সব দিক সামলানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই। কিচেনের সব কিছু গুছিয়ে রুমে এসে দেখি অগ্নি বিছানায় ল্যাপটপ নিয়ে বসে আছে, অফিসের কাজ করছে। চেহারায় টেনশন, ক্লান্তির ছাপ। আমি ওয়াশরুমে চলে যাই ড্রেস চেঞ্জ করতে। আমাকে বেরিয়ে আসতে দেখে অগ্নি ল্যাপটপটা বন্ধ করে সাইডে রেখে দেয়। আমি আয়নার সামনে চলে বিনুনি করতে বসি। ততক্ষণে অগ্নি আমার পিছনে এসে দাঁড়ায়। প্রথমে আমার সেদিকে ধ্যান না গেলেও পরবর্তীতে নজর পড়ে। অগ্নির ক্লান্তি ভরা চেহারায় মলিন হাসি। আমি চেয়ার ছেড়ে অগ্নির দিকে পা বাড়াই। অগ্নি দু কাঁধে নিজের 2 হাত ঝুলিয়ে মুচকি হেসে অগ্নির দিকে তাকাই। অগ্নি আমার দিকে আতুরে চোখে তাকিয়ে আছে। ডান হাতের বিদ্যা আঙ্গুল দিয়ে আমার গালে স্লাইড করতে করতে বলল, তুমি আমার উপর বিরক্ত হও না? তা কেন? এই যে আমি তোমাকে সময় দিতে পারছি না, তোমার খেয়াল রাখতে পারছি না, তোমার সাথে মিনিট 5 বসে আলাপ করতে পারছি না। বিরক্ত হব কেন? জানি তো আপনি ইদানিং কতটা ব্যস্ত, কাজের অনেক চাপ। এই যে আপনার কপালের ভাঁজগুলো বলে দিচ্ছে কতটা ক্লান্তি আর ব্যস্ততার মাঝে আপনার দিন কেটেছে। এতটা বুঝো কেন আমাকে? আমি আপনাকে না বুঝলে কে বুঝবে? হ্যাঁ। অগ্নি আমাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খাই। আমি মুচকি হেসে বুকে মাথা ঠেকাই। আমাকে বিশ্বাস করো? অনেক বেশি। অগ্নি আমাকে নিজের কোলে তুলে নেয়। বারান্দার চেয়ারে বসে আমি তখনও অগ্নির কোলে মাথা ঠেকিয়ে বসে আছি। অগ্নি আমার মাথায় ঠোঁট ছুঁয়ে বলে, আমি যদি তোমার থেকে কিছু লুকাই, কখনো তা তোমার সামনে এসে যায়, তখনও কি আমাকে বিশ্বাস করবে? তাহলে ছেড়ে চলে যাব কেন? আপনি কি এমন কিছু করছেন?
হুট করে গম্ভীর মুখ করে অগ্নিকে প্রশ্ন করি। অগ্নির চেহারার সাথে সাথে রক্তশূন্য হয়ে যায়। আমি অগ্নির এই প্যাকাশে চেহারা দেখে পিক করে হেসে দেই। অগ্নি আমার হাসি দেখে ছোট্ট একটা নিঃশ্বাস নেয়। আমি উঁচু হয়ে অগ্নির কপালে ঠোঁট সইয়ে আমার বুকে মাথা রাখি। অগ্নির আঙ্গুলে আঁকিবুকি করতে করতে বলি, কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হলে বিশ্বাস করব কি না তা ডিপেন্ড করে বিষয়টা কী তার উপর। অগ্নি, আমি আপনাকে অনেক বিশ্বাস করি, অনেক বেশি। আর আমি জানি আপনি কখনো এমন কিছু করবেন না যাতে আমার বিশ্বাস ভঙ্গ হয়। অগ্নি আমার মাথা চুমু খেয়ে নিজের বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আস্তে আস্তে আমার চোখ বুজে আসে। আজ অনেক দিন পর নিজের পরম শান্তির স্থানে মাথা রেখেছি, দুনিয়াতে সবচেয়ে নিরাপদ স্থান। ইদানিং গা গোলানো খুব বেড়ে যাচ্ছে, মাথাটাও বন বন করে। সেদিন নিশীথের কথায় তেমন গুরুত্ব না দিলেও এখন আমার নিজে থেকেই সন্দেহ হচ্ছে, সত্যি প্রেগনেন্ট কি। অগ্নিকে কিছু জানাইনি, নিজে থেকে যতক্ষণ নিশ্চিত না হব কাউকে জানাবো না। আজ অগ্নি সকাল সকাল বেরিয়েছে, রাতে জানিয়েছে আজ তার মিটিং আছে। অগ্নি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরপরই সুযোগ বুঝে আমি হসপিটালের জন্য রওনা দেই। ডক্টর আন্টি মামির ক্লাসমেট, খুব ভালো সম্পর্ক মামির সাথে। আন্টি চেক আপ করে কিছু টেস্ট করতে বলেন। 1.5 ঘন্টার মাঝে এক টেস্ট বাড়ির জন্য রওনা হই। বাড়িতে পৌঁছে দুপুরে লাঞ্চ রেডি করতে হবে, তারপর বিকেলে আবার আপুর সাথে দেখা করতে মামার বাড়িতে যেতে হবে। আমি রিক্সাতে বসে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। অলরেডি 11টা বাজে। কখন বাসা যাব আর কখন লাঞ্চ রেডি করব। উফ, তার উপরে ঢাকা শহরের জ্যাম। আমি বিরক্ত নিয়ে আশেপাশে তাকাচ্ছি। হঠাৎই আমার চোখ আটকে পড়ে একটা গাড়িতে। গাড়িটার কারণই অগ্নির। রিক্সার হুডিটা উঠিয়ে মাথায় ভালো করে ঘুমটা টেনে নিলাম। অগ্নি দেখলে এখনই ঝামেলা শুরু করবে। এমনিতে না বলে বেরিয়েছি, তার উপর আবার একা একা সাথে গাড়ি নেই, নিশ্চিত রেগে যাবে। যা মাথা গরম লোক। জ্যাম কিছুটা ছাড়তে গাড়ির সামনের দিকে আসে। এরপর আমি যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত না। আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ে, চোখ থেকে পানি পড়ছে ঝরঝর করে। অগ্নির পাশের সিটে সুপ্তি, সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে। রিক্সা থেকে নেমে অগ্নির গাড়ির দিকে পা বাড়াই, এমন সময় জ্যাম ছেড়ে দেয়। আমি রাস্তায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। চোখ থেকে এখনো পানি পড়ছে। আমি যেন এই দুনিয়াতে নেই, অন্য কোনো দুনিয়ায় আছি। থম মেরে সেখানেই দাঁড়িয়ে আছি। হঠাৎই কেউ আমাকে টান দিয়ে রাস্তার একপাশে নিয়ে যায়। এক মধ্যবয়সী মহিলা। তিনি দমকে স্বরে বললেন, এ মেয়ে, কী করছিলে? এখনই তো গাড়ির নিচে পড়তে। দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে, এভাবে রাস্তায় দাঁড়িয়েছিলে কেন? আমি তখনও বাসার চোখে তাকিয়ে আছি মহিলাটির দিকে। কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না। আমি ফেল ফেল চোখে তাকিয়ে আছি। মহিলা আমাকে জাকুনি দিয়ে বললেন, এ মেয়ে, শুনছ? জাকুনিতে আমার হুঁশ ফিরে। চোখ মুখ মুছে বড় বড় শ্বাস নিচ্ছি। নিজের থেকে ব্যাগ তুলে তাড়াতাড়ি রিকশায় চড়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে এখনও আমার মাথা ঘুরছে। ওয়াশরুমে ঢুকে বমি করি। ভিতর থেকে কেমন যেন অস্থির লাগছে। কান থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি শাওয়ার ছেড়ে নিচে বসে পড়ি। অস্থিরতা কমানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, কিন্তু কোনোভাবেই কমছে না। বারবার অগ্নির সাথে সুপ্তি সেই দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। বারবার চোখ ভরে আসছে আমার। হৃৎপিণ্ডটা চাপ ধরে আছে। মনের আগুন কি বাহিরের এই ঠান্ডা পানিতে নেবে? দুপুরে লাঞ্চ তৈরি করছি, কোনো কাজে মন বসাতে পারছি না। বারবার সেই দৃশ্য চোখে ভাসছে। চোখ ঝাপসা হয়ে আসছে। আমি কোনো রকম ঠোঁট চেপে নিজের কান্না আটকাচ্ছি। অগ্নির সাথে সুপ্তিকে দেখে আমার মনে ভয় চেপে বসেছে, প্রচুর ভয়। বারবার মনে হচ্ছে সুপ্তি আমার কাছ থেকে আমার অগ্নিকে ছিনিয়ে নিয়ে যাবে। ভিতরে ঈর্ষায় জ্বলে পড়ে যাচ্ছে। আমি যদি অগ্নিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলি? কেন সুপ্তি ফিরে এসেছে? কি চাই তার? আমি অন্যমনস্ক হয়ে চুলোর দিকে হাত বাড়াই। এমন সময় গরম কড়াই থেকে হাত পড়ে যায়। চম্পা আমার চিৎকারে কিচেনে আসে, ঠান্ডা পানিতে হাত ভিজায়, কিন্তু তাতে তেমন কোনো কাজ হয় না। তার আগে হাতে ফোস্কা পড়ে গেছে, প্রচণ্ড হাত জ্বালাপোড়া করছে। রাত জেগার অনেক বেশি অভিমান বুকে জমে আছে। বাকি রান্না চম্পাই শেষ করে। চম্পা অগ্নিকে ফোন করে জানাতে চাইলেও আমি না করে দেই। বিকেলের দিকে অগ্নি বাড়ি ফিরে। আমি তখন বারান্দায় বসে আকাশের পানে তাকিয়ে বিকেলের শেষ প্রহরের বিদায় দেখছি। দুপুরে লাঞ্চও করেনি, কেমন গা গুলিয়ে আসছে। গায়ের তাপমাত্রা অস্বাভাবিক। জ্বর টর আসবে কি? আসুক, তাতে কি? যেখানে মনের অসুস্থতায় তিল তিল শেষ হচ্ছে, সেখানে শরীরের অসুস্থতায় আর তেমন কি হবে? অগ্নি ড্রেস চেঞ্জ না করে সরাসরি আমার কাছে আসে। আমার সামনে হাঁটু গেড়ে বসে অস্থির চঞ্চল চোখে আমার হাত দেখছে। ঝলসানো হাতটি দেখে অস্থির গলায় বলল, এতখানি পড়লো কি করে? আর আমাকে ফোন করে জানাওনি কেন? অগ্নির চেহারায় অস্থিরতা, কষ্ট বেশি আছে, যেন ব্যথা আমি না সে পেয়েছে। আমি ঝাপসা চোখে অগ্নির দিকে তাকাই। কেন এত কষ্ট? আমার জন্য? যদি তাই হয় সুপ্তির সাথে কেন ছিল?
অগ্নি ধমকে স্বরে বলল, কি হলো বলো, কি হয়েছে? অন্যমনস্ক হয়ে হাত লেগে গেছে। আমাকে ফোন করে কেন জানাওনি? আজকাল আপনি বিভিন্ন কাজে ব্যস্ত, তাই আর আপনাকে ডিস্টার্ব করিনি। তোমার থেকে কোনো কিছু ইম্পর্টেন্ট না। তার ছেলের হাসি দিয়ে বলি, সত্যি কি তাই? অবশ্যই। যাক, জেনে তাহলে ভালো লাগলো। হুর এমনভাবে কথা বলছো কেন? কিছু কি হয়েছে? কি হবে? কিছু কি হওয়ার আছে? অগ্নি আমার দিকে কিছু সময় তাকিয়ে ছোট একটা নিঃশ্বাস নেয়। তারপর বলল, লাঞ্চ করেছো? না। কেন করনি? চলো আমার সাথে লাঞ্চ করবে। আমার বাম হাত ধরতে আমি অগ্নি থেকে নিজের হাত ছাড়িয়ে নেই। অগ্নি আমার হাতের দিকে তাকিয়ে আছে। আমি অন্যদিকে তাকিয়ে বলি, আমি খাবো না, আমার খিদা নেই। অগ্নি আমাকে আর কোনো কথা বলারই সুযোগ না দিয়ে কোলে তুলে নেয়। বাড়িতে শম্পা ছাড়া আর কেউ নেই। শম্পা নিজের ঘরে। অগ্নি আমাকে কোলে নিয়ে ডাইনিং রুমে আসে। নিজের কোলে নিয়েই চেয়ারে বসায়। আমি অগ্নিকে ছাড়া পাওয়ার চেষ্টা চালাচ্ছি, কিন্তু অগ্নি শক্ত করে আমার কোমর জড়িয়ে ধরে আছে। অন্য হাতে খাবার সার্ভ করছে, সামনে এনে দেয়। আমি অগ্নির সাথে না পেরে একসময় থেমে যাই। পুরুষ মানুষের শক্তির সামনে পারা যায় না। আমি প্রচণ্ড বিরক্ত নিয়ে অগ্নির দিকে তাকিয়ে আছি। এসব আহ্লাদে আমার খুব বিরক্ত লাগছে। উনি এই আহ্লাদে কেন করছে? আমার গা জ্বলছে, তার উপর খাবারের গন্ধ শরীর শিরশির করছে। ভিতরে ফাঁক পেতে সব গলিয়ে আসছে। অগ্নি আমার মুখের সামনে খাবার ধরতে আমি জারি দিয়ে খাবার প্লেট ফেলে দেই। অগ্নি আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আমি সেই সুযোগে অগ্নির কোল থেকে উঠে পড়ি। রেগে বলি, কি সমস্যা আপনার? আমি বলছি তো আমার ক্ষুধা নেই, তারপরও বারবার এই আহ্লাদীপনা কেন করছেন? অগ্নি চেয়ার ছেড়ে উঠে আমার পাশে এসে দাঁড়ালো। স্পটিলি বলে, কি হুর, কি হয়েছে? এমন বিহেভ কেন করছো? কিছু কি হয়েছে? আমাকে বলো। কি হতে বলছেন? বলছি তো আমি ঠিক আছি। কেন আমাকে সব কিছুতে জোর করছেন? কি চান? দুনিয়া আপনার মন মতো চলুক? সবাই আপনার হাতের পুতুল হয়ে থাকুক? বলে বড় বড় শ্বাস নিচ্ছি। ওকে রিল্যাক্স। গাটা দেখলাম হালকা গরম। অসুস্থ? খুব খারাপ লাগছে কি? আমি ওনার কথার কোনো জবাব দিলাম না। দ্রুত পায়ে উপরে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কান্না করলাম। আমি অগ্নিকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ভিতরের রাগ খুব হুট করে এসবে বলে দিয়েছি। মিনিট 5 পর অগ্নি আসে, আমার পাশে শুয়ে পড়ে। আমি ইচ্ছে করে চোখ চেপে বন্ধ করে আছি। আমি চোখ বন্ধ রেখেও বলতে পারছি অগ্নি আমার দিকে তাকিয়ে আছে, তাও খুব গভীরভাবে। পাশ ফিরে আমি শুয়ে আছি, চোখ থেকে অনবরত পানি ঝরছে। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি। অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি চাইনি অগ্নির সাথে ওরকমটা ব্যবহার করতে, কিন্তু কি করব? আমি যে হেল্পলেস হয়েছিলাম, নিজেকে শান্ত করতে পারছি না। আমি না পারছি সহ্য করতে, না পারছি অগ্নিকে জিজ্ঞেস করতে। কি জিজ্ঞেস করব? আমার কাছে তো কোনো প্রমাণ নেই। যদি অগ্নি চোখের বুলবুলে কাটিয়ে দেয়। অগ্নি আমার কাছে ঘেঁষে শুয়ে পড়ে। আমি চুলগুলো বিলি কেটে দিচ্ছে। আমি কোনো প্রকার প্রতিক্রিয়া করছি না। আগের মতো চোখ বুজে শুয়ে আছি, কোনো সাড়া শব্দও নাই। অগ্নির ঘন ঘন নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি তখনও চোখ বুজে। কিছুক্ষণ পর অগ্নি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে। আমার খোলা চোখে মুখ ডোবায়। অগ্নির গরম নিঃশ্বাসগুলো আমার গাড়ে পড়ছে। অগ্নি নাক টানছে, তবে অগ্নি কাঁদছে, কিন্তু তা পারি না, কারণ অগ্নি খুব শক্ত করে জড়িয়ে ধরছে। আমি পিছন থেকে ভাঙা গলায় বলি, জানি না তোমার কি হয়েছে। তুমি যদি বলতে না চাও ঠিক আছে, আমিও জিজ্ঞেস করব না, কিন্তু প্লিজ আমার সাথে একটু কথা বলো। তোমার রাত যে অভিমান সব কিছু আমি সহ্য করতে পারবো। আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, শুধু আমার সাথে কথা বলা বন্ধ করো না। তোমায় অনেক ভালোবাসি। আমার দুনিয়াটা শুধু তোমাকে ঘিরে। তুমি যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দাও, আমি কি করে থাকবো বলো? অগ্নি থামলো। আমিও চুপ। অগ্নি আবারও বলতে শুরু করলেন, হুর, প্লিজ এভাবে আমাকে এড়িয়ে চলো না। তোমার কষ্ট হয়তো আমার। তোমার ইগনোর আমাকে ক্ষণে ক্ষণে দগ্ধ করে দিচ্ছে। আমি নিজের মধ্যে থাকি না, আমার পুরো দুনিয়ায় অগোছালো হয়ে যায়। ভালোবাসার মানুষ যত বড় অপরাধী করুক না কেন, সেই মানুষটার কান্না ভেজা কণ্ঠ শুনলে যে কেউ দুর্বল হয়ে পড়বে। শক্ত হিমশীতল হৃদয়টাও মোমের মতো গলতে শুরু করে। অগ্নির কথাগুলো আমাকে দুর্বল করে দিচ্ছিল। আমার সাথেও তাই হচ্ছিল। কিছুক্ষণের জন্য আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমি অন্য কিছু ভাবতে পারছি না। ততক্ষণে অগ্নির হাতের বাঁধন হালকা হয়ে গেছে। হুট করে পিছন ফিরে অগ্নির বুকে মাথা রেখে জোরে শব্দ করে কান্না করতে লাগি। ভিতরে সব কষ্টগুলো চোখের পানির সাথে বেরিয়ে আসছে। কিছুক্ষণ থম মেরেছিল, নিজেকে সামলে আমার মাথায় হাত রাখে। আমাকে শান্ত করার চেষ্টা করে অগ্নি নিজ হাতে আমাকে খাইয়ে দিল। আমি যতক্ষণ অগ্নির সাথে ছিলাম একটা ঘোরের মধ্যে ছিলাম। অগ্নি খুব যত্ন করে আমার হাতে ওষুধ লাগিয়ে দিল। এই মানুষটা কি আমাকে ধোঁকা দিতে পারে?
এই নিষ্পাপ চোখজোড়া কি আমার সাথে বেইমানি করে অন্য কাউকে দিকে তাকাতে পারে? আদৌ কি তা সম্ভব? পরদিন সকালে অগ্নি কোনো একটা কাজের জন্য ঢাকার বাহিরে চিটংয়ে যাচ্ছে, কিন্তু আমি যতটুকু জানি চিটংয়ে এখন কোনো অফিসিয়াল কাজ নেই। তাহলে অগ্নি কেন যাচ্ছে? বারবারই আমার মাথায় নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অগ্নি কেন আমার সাথে এমন লুকোচুরি খেলছে? কি করছে আর কি করতে চাইছে? সকালের আলো ফুটেছে অনেকক্ষণ। অগ্নি একটু পরে বাড়ি থেকে বের হবে। আমি নাস্তা রেডি করতে কিচেনের দিকে পা বাড়ালে অগ্নি কড়া নির্দেশে মানা করে দেয়, কড়া করে নিষেধাজ্ঞা দেয়, সারাদিন বিছানায় রেস্ট নিতে বলে। আমি বিছানায় হেলান দিয়ে বসে অগ্নির দিকে তাকিয়ে আসি। অগ্নির প্রত্যেকটা কাজ খুব মনোযোগ দিয়ে দেখছি। অগ্নি হাতে গড়ি পড়তে পড়তে আমার সামনে এসে বসে। আমি কিছুটা নড়ে চড়ে বসি। আমার চোখে একরাশ অভিযোগ। অগ্নি আমার গালে আদরে হাত ছুঁয়ে বলল, আমার যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। যদি জরুরি কাজ না হতো আমি কখনোই যেতাম না। আর রাগ করো না লক্ষ্মীটি, আমি কাল রাতেই ফিরে আসব। ফিরে এসে তোমাকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু তোমার অজানা তা জানানোর আছে। দোয়া করো আমি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি তা যেন সঠিকভাবে হয়। অগ্নির কথাগুলো আমার মাথায় ঢুকছে না। অগ্নি ঠিক কী ব্যাপারে বলছে, কি জানানোর আছে তার? আমি শুধু অগ্নির দিকে ড্যাব ড্যাব চোখ করে তাকিয়ে আছি। অগ্নি আমার কাছে এসে আমার কপালে খুব দাবিয়ে চুমু খেয়ে কিছুক্ষণ নিজের বুকে জড়িয়ে ধরে। আমি তখনও ভাবলিসহীনভাবে আছি। অগ্নি আমার চুলে হাত বুলাতে বুলাতে বলল, একদম হেলামি করবে না, টাইম মতো খাবার খাবে, মেডিসিন নেবে। আমি শম্পাকে বলে যাচ্ছি, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। আমি এখন আসি। আমি আগের ভঙ্গিতে বসে দৃঢ় আওয়াজে বলি, আপনিও নিজের খেয়াল রাখবেন, ফোর্সে জানাবেন। ঠিক আছে, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আমি এখন আসি। অগ্নি আমার কপালে নিজের ওষ্ঠ স্পর্শ করে বিছানা ছাড়ে ওঠে। আমি অগ্নির চলে যাচ্ছে। আমি অগ্নির যাওয়ার দিকে তাকিয়ে আছি। কেমন যেন বুকটা চিনচিনে ব্যথা করছে। মনে হচ্ছে এই দেখাই শেষ দেখা। অগ্নি দরজার সামনে গিয়ে আমার দিকে একবার ফিরে তাকাই। আমি ঝাপসা চোখে অগ্নিকে বিদায় দিচ্ছি। অগ্নি মলিন হেসে চলে যায়। আমি ঠায় অগ্নি যাওয়ার দিকে তাকিয়ে আছি। দুপুরের পর ডক্টর দেখিয়ে বনানীর ফ্ল্যাটে যাচ্ছি। হাতে প্রেগন্যান্সির পজিটিভ রিপোর্ট। বনানী যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সুপ্তির সাথে দেখা করা। কেয়ারটেকার থেকে ফোন করে সব জানতে পেরেছি। রাগে জিদি আমার শরীর কাঁপছে। শেফা আছে সাথে। শেফা আমাকে বারবার শান্ত করার চেষ্টা করছে। আমি কোনোভাবে নিজের রাগ ঠান্ডা করতে পারছি না। অগ্নি আমার সাথে কি করে এমনটা করতে পারে? অগ্নি সুপ্তিকে নিজের ফ্ল্যাটে উঠিয়েছে কেন? সুপ্তির সাথে অগ্নির কিসের সম্পর্ক? কিসের এত সহানুভূতি? সুপ্তি তো অগ্নির প্রাক্তন। অগ্নিকে বিয়ে সপ্তাহখানেক আগে তাকে ছেড়ে গেছে। তার প্রতি এত দয়া কেন? যদি সুপ্তির প্রতি এতই ভালোবাসা তাহলে আমাকে কেন নিজের জীবনে জড়িয়েছে? কিছুক্ষণের ভিতর বনানীতে চলে আসি। শেফা ভাড়া মিটাচ্ছে। আমি সোজা ফ্ল্যাটের সামনে চলে যাই। কয়েকবার ডোরবেল চাপি, কোনো সাড়া নেই। আমার হাত পা রাগে কিটপিট করছে। শেষবার ডোরবেল বাজাতে সুপ্তি এসে দরজা খোলে। সুপ্তি দরজা খুলতে আমি সজোরে কয়েকটা থাপ্পড় মারি। সুপ্তি ছিটকে পড়ে যায়। আমি আউট অফ মাইন্ড হয়ে গেছি। এই মুহূর্তে কোনো কিছুই চোখে পড়ছে না আমার। আমি সুপ্তির কাছে গিয়ে ওর কাল চেপে ধরে কান্না করতে করতে বলি, কেন ফিরে এসেছিস আমার সংসার ভাঙতে? কেন আমার সাজানো সংসারে আগুন লাগাতে এসেছিস? কি চাই তোর? টাকা, সম্পদ, বাড়ি গাড়ি? তোর যা চাই নিয়ে নে, কিন্তু আল্লাহ দোহা লাগে আমার স্বামীকে নিবি না। আমি রাগে জিদে কান্না করছি আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে হেল্পলেস মানুষ হচ্ছি আমি। নিজের সংসার বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। ভিতরে প্রতিটা মুহূর্তে পড়ছি। মাথায় হাজারো টেনশন। দুদিন ধরে ডিপ্রেশনে ভুগছি। নিজের স্বামী সংসার হারানোর ভয়ে আমাকে খেয়ে যাচ্ছে। সুপ্তি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু এই মুহূর্তে সুপ্তি আমার সামনে যেন আমার স্বামীরই প্রাক্তন। পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীর প্রাক্তনকে মেনে নিতে পারবে না, সে প্রাক্তন যেই হোক না কেন। ছোট থেকে আপনজন বলতে কেউ ছিল না। না মা, না বাবা, না কোনো পরিবার। মামা মামির আশ্রিতা ছিলাম। অনেক আদরে বড় হলো, মা বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। বিয়ের পর প্রথমে স্বামী থেকে অবহেলা পেয়েছি। আপন বলতে শাশুড়ি রূপে মাকে পেয়েছি। স্বামীর আদর সোহাগ ভালোবাসা অর্জন করলাম। আমারও একটা পরিবার হলো। আচমকাই মাকে হারালাম। মাকে হারিয়ে ভেঙে পড়লো আমার সাহস, জুগিয়ে উঠে দাঁড়ালাম। নিজের গোছানো সংসারটা দমকা হাওয়ায় ভেঙে দেই কি করে? জীবনে সব কিছু কি হারিয়েই যাব? আমার জীবনে সুখ নেই? এত হারানোর পর যদি নিজের সংসারটা জলে ভেসে যেতে দেখি, তাতে কি আমার রাগ জেদ কষ্ট হবে না? আমি সত্যির দিকে আবার তেড়ে গেলে শেফা আমাকে আটকায়। শেফা আমাকে সোফায় বসিয়ে দেয়। আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, কি করছিস কি তুই? পাগল হয়ে গেছিস? শান্ত হ। শান্ত হব কি করে? নিজের স্বামীর প্রাক্তনকে তারই ফ্ল্যাটে দেখে কি করে শান্ত হব আমি? হুর, সুপ্তি প্রেগনেন্ট।
আমি এতক্ষণ লক্ষ্য করিনি। ভালো করে খেয়াল করে দেখি সত্যি সত্যি প্রেগনেন্ট। দেখে মনে হচ্ছে 8 মাসের অন্তঃসত্ত্বা। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করি। সুপ্তির দিকে তাকিয়ে বলি, কি চাই তোর? কেন অগ্নিজীবনে ফিরেছিস? সুপ্তি আমার দিকে বাঁকার আগে চোখে তাকিয়ে উত্তর দেয়, অগ্নি আমার। আমি আমার অগ্নির জীবনে ফিরেছি। তোর অগ্নির উপর যতটা অধিকার, আমারও ঠিক ততটা অধিকার, বরং তোর চেয়ে বেশি আমার অধিকার। তোর অধিকার মানে? কিসের অধিকার? আমি অগ্নির বিবাহিত স্ত্রী, আর আমি অগ্নির বাচ্চার মা হব। সুপ্তির কথা শুনে আমি থম মেরে আসি। কি বলছে কি ও এসব? অগ্নির বাচ্চার মা মানে? আমি সুপ্তির উপর হাত উঠিয়েও নামিয়ে নেই। রেগে গর্জন করে বলি, পাল্টো কথা বলা বন্ধ কর সুপ্তি। কার বাচ্চা অগ্নির গাড়ে চাপাচ্ছিস? আমার গর্বের সন্তান অগ্নির আমি মানি না। অগ্নি আর যাই করুক না কেন, এই কাজ করবে না। আমি এখনই অগ্নিকে ফোন করব। অগ্নি এখনই সবটা ক্লিয়ার করবে। তারপর তোর গাঁট ধাক্কা দিয়ে বের করবে। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই সত্যি আমার হাত থেকে ফোন কেড়ে নেয়। আমি ফোন নিতে গেলেই সত্যি চেঁচিয়ে বলে, কি শুনতে চাস? অগ্নি থেকে এই বাচ্চা কি করে হলো? এই বাচ্চা আমার আর অগ্নির ভালোবাসার চিহ্ন। আর তোর বিয়ের আগে আমি আর অগ্নি কাছাকাছি ছিলাম। আর এই বাচ্চা আমাদের সেই বিশেষ মুহূর্তের চিহ্ন। তুই আমাদের মাঝে এসেছিস, আমার আর অগ্নির মাঝে। এতই যখন তোদের ভালোবাসা, তাহলে বিয়ের আগে পালিয়েছিস কেন? সত্যি আমতা করে উত্তর দেয়, আমি আদ্রিতা আন্টির ভয়ে পালিয়েছি। বিয়ের সপ্তাহ আগে জানতে পারি আমি প্রেগনেন্ট। খুব ভয়ে ছিলাম, এমনিতে আদ্রিতা আন্টি আমাকে পছন্দ করে না। এ বাচ্চা যদি মেনে নেয়, আমি অগ্নিও যদি তার মায়ের কথায় তাল মিলিয়ে আমাকে ছেড়ে দেয়, এই ভয়ে পালিয়েছি। আমার সুপ্তির কথায় কেমন যেন সন্দেহ হলো। আমি সুপ্তির দিকে সন্দিহান চোখে তাকিয়ে বলি, অগ্নির সন্তান হলো অগ্নি কেন মেনে নিবে না? তোর মনে হচ্ছে না তুই মিথ্যে ভিত্তিহীন কথা বলছিস? তুই যা বলছিস তা কি আদৌ যুক্তিপূর্ণ? হুর, তুই মেনে নে আর না মেনে নে, এটাই সত্যি। এটা অগ্নির বাচ্চা। সত্যি বলতে তুই মানতে চাইছিস না। বুঝতে পেরেছি অগ্নির টাকার লোভে পড়েছি, তাই না? এই আরামায়েশে জীবন ছাড়তে চাইছিস না, তাই তো? মুখ সামলে কথা বল সুপ্তি। গোল্ড ডিগার আমি না তুই। অগ্নি এতই তোকে ভালোবাসে, তাহলে আমাকে এসব কেন জানায়নি? তোকে বাড়িতে তোলেনি কেন? আমার এখন যা জানার আমি অগ্নির থেকেই জানবো। আমি সৌমিরে সুপ্তির হাত থেকে ফোন নেই। অগ্নিকে ফোন দিবে এমন সময় সুপ্তি বলে, কি জানাবি অগ্নির থেকে? অগ্নি তো তোকে এখনই এটাই বলেনি যে অগ্নি অরণ্য। সুপ্তির কথায় আমার হাত থেকে ফোন পড়ে যায়। আমি থম মেরে বসে আছি। সুপ্তির কথা আমার কানে বাজছে। আমার চোখ বন্ধ হয়ে আসতে নাই। সুপ্তি আবার বলল, হ্যাঁ অগ্নি অরণ্য। সেদিন পয়লা বৈশাখের ফাংশনে অগ্নি এসেছিল। দূর থেকে যখন তোকে দেখে অগ্নি তখন ফিরে যায়। অগ্নি তোকে পছন্দ হয়নি। সত্য বলতে তুই অনাথ, তাই তোকে পছন্দ হয়নি। অগ্নি তোর মতো মিডল ক্লাস মেয়েকে চাই না। তারপর আমার সাথে পরিচয় হয় অগ্নির। আস্তে আস্তে আমরা একে অপরের প্রেমে পড়ি। আমাদের সম্পর্কের গভীরতা বাড়ে। আমি নিজের বোকামির বয়সে অগ্নিকে ছেড়ে চলে যাই। আর তোর অগ্নির সাথে বিয়ে হয়। কিন্তু প্রথমে অগ্নি তোকে মেনে নিতে পারেনি। পরে আস্তে আস্তে তোর মুহূর্তে পড়েছে। শত হোক পুরুষ মানুষ তো এক ছাদের নিচে থাকতে দুর্বল হয়ে গেছে। তোর মায়ায় পড়েছে, তোকে দয়া করেছে। অগ্নি আজও আমাকে ভালোবাসে, তাই তো আমাকে নিজের ফ্ল্যাটে উঠিয়েছে। হসপিটালে সব জায়গায় নিজের স্ত্রীর পরিচয় দিয়েছে। বিশ্বাস হয় না তো? ওয়েট। সুপ্তি ভিতরের রুম থেকে ওর মেডিকেল ফাইল এনে আমার সামনে রাখে, যেখানে লেখা সুপ্তির নামে শেষে অগ্নির নাম। ফাইলে অগ্নির সাইন আছে। সব দেখে আমি থম মেরে বসে আছি। আমি কার এতদিন সংসার সাজালাম? কাকে নিজের সবটা দিয়ে ভালোবাসলাম? একটা প্রতারককে, যে একবার না বারবার আমার সাথে প্রতারণা করছে, আমাকে ঠকিয়েছে। আমি তাকে আমার অন্ধের মতো বিশ্বাস করলাম। কিছুক্ষণ আগে পর্যন্ত আমার প্রচেষ্টা ছিল আমি এই সংসার বাঁচাবো। যে কোনো মূল্যে হোক অগ্নিকে নিজে থেকে দূরে যেতে দিব না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো বিশ্বাসঘাতকতা। এই অস্ত্র যে কোনো মানুষকে দিলে দিলে খুন করার জন্য যথেষ্ট। আমি সেই ভয়ঙ্কর অস্ত্রে ঘায়েল হয়েছি। এই প্রতারককে ঘৃণা করি, সে অগ্নি বা আর যাই হোক না কেন। শুধুই ঘৃণা করি। আমি আর টু শব্দ পর্যন্ত করি না, চুপচাপ ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি। শেফা সারা রাস্তা আমাকে বোঝায়, শেফার কোনো কথা আমার কান পর্যন্ত আসে না। কষ্টে পাথর হয়ে গিয়েছি। আঘাত তো আর কম পাইনি। শেফা আমার রাতে বাড়ি পুষিয়ে দেয়। রাতে আমার সাথে থাকতে চাইলে আমি না করি। সাথে করা নিষেধ করি, আজ যা হয়েছে তা যেন কাউকে না জানাই। সারা রাত নিদ্রাহীনভাবে কাটাই। বাড়ির প্রত্যেকটা দেওয়াল ছুঁয়ে দিই। এই 6টা মাসে এই বাড়ির মায়ায় পড়ে গেছি। বাড়ির প্রত্যেকটা দেওয়াল যেন আমার আপন হয়ে উঠেছে। মায়ের রুমে গিয়ে মায়ের ছবিটা একবার হাত বুলিয়ে আসি। এই 6টা মাসের প্রত্যেক জিনিস মিথ্যে হলো, মায়ের সাথে আমার সম্পর্ক ছিল সত্যি। সেখানে কোনো মিথ্যে ছায়া ছিল না। আমি নিজের রুমে এসে ব্যাগ গুছিয়ে নিই। রাতে চম্পা এসে জানাই অগ্নি আমার ফোন বন্ধ পেয়ে চম্পার কাছে ফোন করেছে। আমার খবর নিয়েছে কাল বিকেলে অগ্নি ঢাকায় ফিরবে। আমি চম্পার কথায় শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি। এই শহরের প্রত্যেকটা অলিগলি যেন তার প্রতারণার সাক্ষী। এই শহর আমার জন্মভূমি হলো আজ এই চেনা শহর প্রতারকের।
প্রত্যেকটা নিঃশ্বাস যেন বিষাক্ত। যে শহরে বেইমানি ছায়া রয়েছে সেই শহর পরিত্যাগ করাই ভালো। এতটুকু লিখে শত টানার প্রজাপতি বন্ধ করে ব্যাগে রাখি। সকাল 8টায় আমি ট্রেনে জানালার পাশে বসে আছি। কিছুক্ষণের মাঝে ট্রেন ছাড়বে। ভাঙাচোরা ফোনটা হাতে নেই। ফোন খুলতেই অগ্নির মেসেজ। আমি কোনো টেক্সট পড়ি না, ছোট্ট একটা টেক্সট পাঠাই। আমি আমার কথা রাখছি। আপনার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করবেন না। দিন শেষে প্রতারকগুলো ভালো থাকুক। ট্রেন ছেড়ে দিয়েছে। চলতি ট্রেন থেকে ফোনটা জানালার বাহিরে সরে মারি। সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে পেটে হাত রেখে বলি, আমার দুনিয়া শুধু তোকে ঘিরে। তোর উপর কোনো প্রতারকের ছায়া পড়তে দিব না। আজ 2 মাস 5 দিন সেই সেনা শহর ছেড়ে এসেছি। খুব অল্প সময় হলো আমার জীবনের বিরাট পরিবর্তন এসেছে। ঋতু পরিবর্তন হয়েছে। জীবন নতুন করে শুরু করেছি। কিন্তু পুরনো স্মৃতি আজও পিছু ছাড়েনি। সারাদিন হাসি খেলে পার করলেও রাতটা কাটে নিদ্রাহীন। শরীর আস্তে আস্তে বাড়ছে। শরীরটাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আমার গর্বে নতুন প্রাণ বেড়ে উঠছে। এটুকু লিখে ডায়েরিটা বন্ধ করলাম। হঠাৎই তানিন আমার পাশে এসে বসে জড়িয়ে ধরে। মিষ্টি হেসে তার দিকে তাকাতেই তানিন বলে, ফুপিমণি। বাবাই, তোমার পেটটা এত বড় কেন? এখানে একটা ছোট্ট বাবু আছে তো, তাই। তানিন বিধু গলায় বলে, ও মাই গড, তুমি বাবু খেয়ে ফেলেছ? আমি তানিনের কথায় গা কাঁপিয়ে হেসে দেই। না বাবাই, তাহলে বাবু পেটে কে কি করে গেল? এটা তো অনেক কঠিন প্রশ্ন। আল্লাহ দিয়েছে। তানিন কিছুক্ষণ ভেবেই বলে, তাই? বাবু হলে কি যখন আসবে তখন কি তুমি আর আমাকে আদর করবে না? অবশ্যই করব। আমার বাবাইকে কখনো এতগুলো আদর করব তখনও। বলে তানিনের গালে চুমু খাই। কিন্তু তানিন তখনও ভাবনায় বিলীন। কিছুক্ষণ পর আবারও প্রশ্ন করল, তখনও আমার সাথে কি এভাবেই খেলবে? তখন আরও বেশি করে খেলবো। তুমি, আমি আর বাবু একসাথে খেলবো, কেমন? তানিন বিশ্বজয়ের হাসি দিয়েই বলে, তাহলে তো অনেক মজা হবে। আমরা একসাথে অনেক গেম খেলবো। ঠিক আছে পুপিমণি? ঠিক আছে বাবাই, কিন্তু এখন তো আমাদের বাড়ি ফিরতে হবে। লেট হলে মাম্মাম খুব রেগে যাবে। তানিন বেঞ্চ থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। আমার দিকে তার ছোট হাত বাড়িয়ে দিয়ে বলে, মাম্মাম বলেছে তোমার খেয়াল রাখতে। আমার হাতটা ধরো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব। আমি মুচকি হেসে তানিনের হাত ধরে দাঁড়াই। মিষ্টি করে বলি, ইস, আমার বাবাইটা না থাকলে আমার যে কী হতো? কে খেয়াল রাখতো আমার? তানিন আমার কথায় আরও খুশি হয়ে যায়। আমার হাত আরও শক্ত করে ধরে বুক ফুলিয়ে সামনের দিকে বড় বড় পা ফেলে। খুব দায়িত্ব সহকারে মায়ের আদেশ যেন পালন করছে। তার ভাবভঙ্গি এমন যেন সে বড় মানুষটা। কে বলবে এ ছেলের বয়স 5 বছর? দুজন কথা বলতে বলতে বাড়ি চলে আসি। বাড়িতে ঢুকতে দেখি ড্রয়িং রুমে কয়েকজন লোক ভাইয়ের সাথে কিছু নিয়ে কথা বলছে। সিলেটের নামকরা ব্যবসায়ীদের মধ্যে আমার চাচা ছিলেন একজন। ওনার মৃত্যুর পর ভাইয়া এই সবটা সামলিয়েছে। চাচা অনেক চেয়েছে আমাকে নিজের কাছে রাখতে, কিন্তু মামা দেয়নি। মামার একটাই কথা ছিল, নিজের বোনের শেষ চিহ্ন নিজের থেকে দূর করবে না। ভাইয়া আমাকে আর তানিনকে দেখে হেসে বলেন, আরে তোমরা এসে গেছো? তা কেমন কাটলো তোমাদের দিন? আমি মুচকি হেসে বলি, জি ভাইয়া, ভালো। আমি আর তানিন খুব খেলেছি আজকে। তাই না তানিন? ইয়া পুফিমণি, জানো পাপ্পা, আমি পুফিমণির খুব খেয়াল রেখেছি। ভাইয়া খুশি হয়ে বলে, বাহ, আমার বাবাটাই তো তাহলে অনেক বড় হয়ে গেছে। তানিন ভাইয়ার কথায় বড়দের মতো ভঙ্গি করে দাঁড়ায়। আমি ভাইয়াকে জিজ্ঞেস করি, ভাবি কোথায় ভাইয়া? আশা তো কিচেনে আছে, তোমাদের অপেক্ষাই করছে। আমি আর তানিন কিচেনের দিকে যাই। হঠাৎ আমি লক্ষ্য করি ভাইয়ের সাথে বসে থাকা একটা লোক আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ব্রু কুঁচকে চোখ ফিরিয়ে নেই। এই লোকটাকে কেমন যেন আমার চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি ঠিক মনে পড়ছে না। ভাবি কিচেনে নাস্তা রেডি করছে। আমি আর তানিন যেতে ভাবি আমাদের দিকে তাকিয়ে বলল, কি খবর, আপনাদের ফিরতে এত লেট হলো যে? এই তো ভাবি, খেলতে খেলতে লেট হয়ে গেছে। সত্যি হুল, তুমি এখনও বাচ্চাই রয়ে গেছো। তবে যাই বলো, এই 2 মাসে তোমার আর তানিনের ভালো বন্ডিং হয়েছে। তানিন তো কারোর সাথে মিশতেই চায় না, কিন্তু ফুফিমণি বলতেই অজ্ঞান। আমি বাবির কথায় মুচকি হাসি দেই। বাবি বিকেলে নাস্তা রেডি করছে। আমি বাবিকে বলি, বাবি তুমি সরে দাঁড়াও, আমি চা করছি। হ্যাঁ তুমি করো, এই 2 মাসে খুব বাজে অভ্যাস করে দিয়েছ। তোমার চা না খেলে বিকেলই কাটে না, অন্যরকম একটা স্বাদ আছে। মামাও আমার হাতের চা খুব পছন্দ করত। প্রতিদিন বিকেলে বাড়ি ফিরেই আমার হাতে চা চাই মামার। কিন্তু এখন মামা থেকে কতটা দূরে আছি, হঠাৎই মনটা খারাপ হয়ে যায়। ভাবি আমার কাঁধে হাত রেখে বলে, একবার মামার সাথে কথা বলে নিলেই তো পারো। না ভাবি, তা হয় না। মামার সাথে যোগাযোগ করলে ঠিকই ওই লোকটার কানে ফোঁসাবে। আমি নতুন করে কোনো ঝামেলা চাই না। ওই লোক তার নতুন জীবন নিয়ে ভালো থাকুক।
আমার মন খারাপ দেখে ভাবি বললেন, আচ্ছা এসব ছাড়াও, কাল তুমি আমাদের সাথে যাচ্ছ তো? কোথায় ভাবি? ওমা ভুলে গেছ? কাল না পহেলা বৈশাখ। এখানে এক ভার্সিটিতে বড় করে আয়োজন করা হবে। তুমি কিন্তু আমাদের সাথে যাচ্ছ। এই 5 মাসের পেট নিয়ে? তাতে কি? আমি তো তানিনের সময় কত ঘোরাঘুরি করেছি, কিচ্ছু হবে না। তুমি আমাদের সাথে যাচ্ছ মানে যাচ্ছ। অনেক মজা হবে, তানিনও খুব খুশি হবে। আমি আর ভাবিকে না করতে পারি না। পহেলা বৈশাখ নামটা শুনলে বুকে ভয় চেপে বসে। এক পহেলা বৈশাখের জ্বর আমার জীবন তছনছ করে দিয়েছে। না জানি কাল কি হয়, যাই হোক, কিন্তু 2 মাস আগে ফেলে আসা সেই অতীতের সম্মুখীন যেন কোনোভাবেই না হই। তো ভিউয়ার্স, গল্পটির এটা 6ষ্ঠ অংশ। পরবর্তীতে অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।